হ্যালো এভরিওয়ান, স্বাগতম তোমাদেরকে আমাদের পদার্থের গাঠনিক ধর্ম চ্যাপ্টার লেকচার নাম্বার 11। তো এর আগে আমরা এই চ্যাপ্টার 10টি লেকচার কমপ্লিট করেছি। লেকচার 9 এবং 10 মিলে আমরা সান্দ্রতা যে টপিকটা সেটা কভার করানো হয়েছে। তো আজকে আমরা যেটা পড়বো সেটা পৃষ্ঠটান। তো পৃষ্ঠটানের সাথে একদম গিয়ে ক্লোজ আরেকটা টার্ম আছে, সেটা পৃষ্ঠ শক্তি। আমরা গিয়ে মেইন যে গিয়ে টপিক পৃষ্ঠটান এবং পৃষ্ঠ শক্তি প্লাস রিলেটেড ম্যাথ, এই অংশটা আমরা দুইটা লেকচারে কমপ্লিট করবো। আজকে আমরা পড়ব পৃষ্ঠটান এবং পৃষ্ঠটান রিলেটেড ম্যাথ, যেটা লেকচার নাম্বার 11। তো গিয়ে আমরা পরবর্তী যে লেকচার নাম্বার 12-এ গিয়ে আমরা ওই পৃষ্ঠ শক্তি রিলেটেড ম্যাথ পড়বো, ঠিক আছে? তো আমরা গিয়ে পৃষ্ঠটান এবং পৃষ্ঠ শক্তি দুইটার মধ্যে কী সম্পর্ক সেটা আমরা পরবর্তী ক্লাসে জানতে পারবো। আজকের ক্লাসে শুধুমাত্র আমরা গিয়ে পৃষ্ঠটানের মধ্যে সীমাবদ্ধ থাকবো, ঠিক আছে? তো আজকে যে আমরা ম্যাথগুলো প্র্যাকটিস করবো প্লাস টপিক সম্পর্কে আইডিয়া নেব, এটা কি খুবই ইন্টারেস্টিং একটা টপিক, আর গিয়ে খুবই ক্লিয়ার আইডিয়া আমাদের প্রয়োজন ম্যাথ করার জন্য। তাহলে চলো আমরা দেরি না করে শুরু করে দিই, ঠিক আছে? তো আমাদের প্রথমেই দেখো, এখানে একটা ইমেজ দেখতে পারতেছো। আমরা দৈনন্দিন জীবনে এইটা গিয়ে প্রায়ই দেখি অভ্যস্ত, ঠিক আছে? আমি যদি এরকমভাবে বলি, ধরো কোথাও এরকম একটা টান অবস্থায় একটা তার আছে, ঠিক আছে? এখানে একটা গিয়ে ওই আবদ্ধ এরিয়া হয়তো, মানে গিয়ে এখানে একটা প্রতিবন্ধক তারের মাধ্যমে একটা তারটাকে গিয়ে একদম টান করে একটা প্রতিবন্ধক দেয়া হয়েছে আর কি। তো আমরা বাস্তবিক জীবনে এরকম তার দিয়েও দেখি অভ্যস্ত, অথবা সুতা, ঠিক আছে? গ্রামের দিকে নাইলনের সুতা, ঠিক আছে? এরকম সুতা দিয়েও কিন্তু আমরা অভ্যস্ত, অথবা গ্রামে যে যাওয়া লাগবে এরকম না। আমরা অনেক সময় বাসা বাড়িতে গিয়ে একটা ওয়াল থেকে অন্য একটা ওয়াল পর্যন্ত দড়ি টানাই, ঠিক আছে? মানে কাপড় শুকানোর জন্য। তো আমরা যখন গিয়ে টান করে এরকম একটা তার অথবা গিয়ে সুতা এরকমভাবে টানিয়ে দিই, তখন দেখবা এটার মিডিল অংশে তুমি যদি কোনো কিছু রাখো, ঠিক আছে, তাহলে ওকে কিন্তু নিচে নামানো একটু কঠিন হয়। মানে তারটা যখন টান অবস্থায় আছে, একদম টান অবস্থায় তারটা আছে, তখন তুমি এখানে যদি ফোর্স প্রয়োগ করো, ঠিক আছে, তাহলে দেখা যাবে সে এত সহজে নিচে নামতেছে না, বা নিচে নামলেও তুমি যখন ফোর্স গিয়ে অপসারণ করে ফেলতেছো, সে আবার গিয়ে কি উপরে চলে আসতেছে, ঠিক আছে? অনেকটা ওই যে আমাদের স্থিতিস্থাপক যে পড়ে আসছে, ঠিক আছে, রাবার, ঠিক আছে, দনুক এবং গিয়ে কি রাবার, দনুকের শেপটা দেখতে এরকম হয়। তো এই পাশে কি থাকে, রাবার থাকে, তাই না? রাবার থেকে তো আমরা যখন এই দনুকটাকে মানে নিক্ষেপ করি, ধরো এখানে কি একটা দনুক, তো এই এই যে কি তারটা, ঠিক আছে, এটা তার বলতে রাবার টাইপের। তো এই রাবারটাকে আমরা কি পিছন দিকে একটু টেনে নিয়ে আসি, এই যে টেনে নিয়ে আসি, তাই না? এখন এই টেনে নিয়ে আসতে কিন্তু আমার একটা ফোর্স দিতে হয়, কারণ এই রাবারটা অলরেডি এখানে কি ধরো টান অবস্থায় ছিল। তো টান অবস্থায় ছিল, আমি এটাকে যে পিছন দিকে নিয়ে আসছি একটা ফোর্স দিয়ে, আমি ফোর্স অপসারণ করার সাথে সাথেই কিন্তু সে আবার কি পূর্বের অবস্থায় চলে গেছে। মানে মেইন এখানে যে থিমটা সেটা কি, এখানে যদি টান অবস্থায় কোনো একটা বস্তু থাকে, তাহলে তাকে নিচে নামানো একটু কঠিন হয়, ঠিক আছে? নিচে নামানো কি হয়, একটু কঠিন হয়। তো ওইটা তো ছিল আসলে কি স্থিতিস্থাপকতা ধর্ম। স্থিতিস্থাপকতা ধর্মের জন্য তারটা পূর্বের অবস্থায় চলে গেছিল। আমরা পৃষ্ঠটানে যেটা পড়বো, এটা একদম স্থিতিস্থাপক এরকম কোনো ধর্ম না, কিন্তু প্রায় রিলেটেড আর কি, মানে কাছাকাছি, ঠিক আছে? এর জন্য আগে আমরা এরকম একটা ব্যাপার দেখে নিলাম, যে টান অবস্থায় যদি একটা তার থাকে বা এরকম একটা রাবার থাকে, তাহলে এই বরাবর, ঠিক আছে, এই বরাবর তুমি যদি গিয়ে এরকমভাবে টান অবস্থায় আছে, এই বরাবর তুমি যদি ফোর্স দাও, তাহলে দেখা যাবে তাকে নিচে নামানো একটু টাফ হয়, ঠিক আছে? তো আমরা গিয়ে এই ব্যাপারটা থেকে পৃষ্ঠটান অংশটা শুরু করব। তাহলে এখানে তোমাদের আরেকটু বোঝার জন্য এরকমভাবে আরও দুইটা ফিগার তুমি এখানে দেখতে পারো, যেটা গিয়ে পানির উপরের পৃষ্ঠ, উপরের পৃষ্ঠে একটা মশা বসে আছে, ঠিক আছে? মানে গিয়ে তার যে পা পা চেপে ধরে বসে আছে। এখন তুমি দেখো যে এই পানির যে উপরের পৃষ্ঠ, এটা গিয়ে হয়তো ক্লিয়ার এখানে বোঝা যাচ্ছে যে এই যে অংশটা, এই পানির এই অংশটা কিন্তু একটু ডেবে গেছে। এই অংশটা কি, মানে যেখানে পোকা টাচ করে আছে, সেখানে কিন্তু এই পানির উপরের যে পৃষ্ঠটা, এটা কিন্তু কি আছে, কিছুটা ডেবে গেছে, ঠিক আছে? আর সাথের যে অংশটা, সেটা কিন্তু আবার গিয়ে কি অনুভূমিক যে লেভেল, এই লেভেলের মতোই, মানে যেখানে ফোর্সটা প্রয়োগ করতেছে, এখানে এই অংশটা কি একদম স্পষ্ট বোঝা যাচ্ছে যে এখানে একটু ডেবে গেছে। মানে যে আগের ফিগারটার মতো, আমি যদি এখানে ফোর্স প্রয়োগ করি, এই অংশটা কি যাবে একটু এই যে এরকমভাবে ডেবে যাবে, আর ওই যে অংশটা, এই অংশটা কিন্তু প্রায় লেভেলেই থাকবে, ঠিক আছে? যতই তুমি এদিকে যাবো, ততই গিয়ে কি লেভেলের দিকে চলে আসবে। তো এটা হয়তো এতটা ভালো করে বোঝা যায় না, কিন্তু পানির জন্য যেটা, এটা কিন্তু কি ক্লিয়ারলি বোঝা যাচ্ছে যে যে অংশে আমি ফোর্সটা দিলাম, এই অংশটা গিয়ে কি একটু টান অবস্থায় আছে আর কি। তার মানে মেনলি এই যে এই অংশটা গিয়ে যেহেতু ডেবে গেছে, আর এই অংশটা বোঝাই যাচ্ছে, তাহলে কি মানে ওই সুতার মতো একটু টান অবস্থায় ছিল, নাহলে তো ডেবে যাইতো না, ঠিক আছে? তাহলে তো এটা এরকমটা যদি না হইতো, মানে এই পানিটা যদি তাকে গিয়ে কি একটু বাধা না দিত,
ঠিক আছে, এই যে ওই মশার যে পা, ওই পাটাকে যদি একটু বাধা না দিত তাই তো হচ্ছে সরাসরি ডুবে যাইতো, তাই না? এর পা হচ্ছে কি সরাসরি কিন্তু ডুবে যাইতো। তো এখানে অ্যাকচুয়ালি এই যে এখানের পানির যে উপরের পৃষ্ঠটা, এই উপরের পৃষ্ঠটা এই মশার পাটাকে যথাসম্ভব চেষ্টা করতেছে যাতে হচ্ছে কি পানির ভিতর প্রবেশ করতে না পারে, মানে হচ্ছে একটা প্রতিবন্ধক গড়ে তুলতেছে, ঠিক আছে, মানে একটা টানটান অবস্থা আর কি এখানে বিরাজমান। তো এখান থেকে এই সিদ্ধান্তটাই চলে আসতে পারি যে হচ্ছে পানির যে উপরের পৃষ্ঠটা এখানে একটা টানটান অবস্থা বিরাজমান থাকে, ঠিক আছে, টানটান অবস্থা বিরাজমান থাকে, টানটান অবস্থা বিরাজমান থাকে, ঠিক আছে। এখন এই যে টানটান অবস্থা, এটা কি অ্যাকচুয়ালি আমরা হচ্ছে পৃষ্ঠটান বলতেছি, ঠিক আছে, উপরের পৃষ্ঠ যেটা, এই উপরের পৃষ্ঠ যে টানটান অবস্থাটা, এই টানটান অবস্থাটাকে আমরা কি বলতেছি, পৃষ্ঠটান বলতেছি। এই টানটান অবস্থার কারণে তরল পৃষ্ঠ, ঠিক আছে, অলওয়েজ চাই কম ক্ষেত্রফল দখল করতে। তরল পৃষ্ঠ এই টানটান অবস্থা থাকার ফলে, এর ফলে, তো এটা তোমরা লিখে রাখতে পারো, এর ফলে তরল পৃষ্ঠ কম ক্ষেত্রফল দখল করতে চায়, ধারণ করতে চায়, তার মানে ব্যাপারটাকে আমরা এরকমভাবে সামারি করতে পারি, যেহেতু এই যে তরল পৃষ্ঠটা টানটান অবস্থায় ছিল এটাকে আমরা পৃষ্ঠটান বলতেছি, আর এই টানটান অবস্থার ফলে তরল পৃষ্ঠ হচ্ছে কম ক্ষেত্রফল ধারণ করতে চায়। দেখো ব্যাপারটা সিকোয়েন্সটা কেমন, যে টানটান অবস্থাকে আমরা বলতেছি পৃষ্ঠটান, টানটান অবস্থা এটাকে বলতেছি পৃষ্ঠটান, আবার টানটান অবস্থার জন্য হচ্ছে গিয়ে কি কম ক্ষেত্রফল ধারণ করতে চায়, তাহলে আমরা একসাথে বলতে পারি যে পৃষ্ঠটানের ফলে, ঠিক আছে, তরল হচ্ছে কম ক্ষেত্রফল ধারণ করতে চায়। তার মানে হচ্ছে গিয়ে পৃষ্ঠটান যেটা, এটা তরলের একটা বৈশিষ্ট্য, ঠিক আছে, তরল পদার্থের একটা বৈশিষ্ট্য হচ্ছে তোমার কি পৃষ্ঠটান। আর এই বৈশিষ্ট্যটা আসলে কি গেইন করতে চায়, যে এই ওই বৈশিষ্ট্যটার ফলে তরল পৃষ্ঠটা কম ক্ষেত্রফল ধারণ করতে চায়। তো আসলে এই টানটা কেন সৃষ্টি হয়, ঠিক আছে, এই কারণটা হচ্ছে আমরা দেখব। তো এখানে আরেকটা ফিগার আমরা দেখাতে চেষ্টা করছি, এখান থেকে তুমি হচ্ছে পৃষ্ঠটানের কারণটা একটু বুঝতে পারবো যে আসলে পৃষ্ঠটানটা সৃষ্টি হয় কেন। এটা আসলে আণবিক তত্ত্বের মাধ্যমে ব্যাখ্যা করা যায়, আমরা হচ্ছে ওই রকমভাবেও দেখবো। তুমি আপাতত এখানে ধরে রাখো, ঠিক আছে, এটা দেখো, তাহলে আপাতত একটা প্রাথমিক আইডিয়া হবে। এই যে ধরো পানির যে হচ্ছে গিয়ে এখানে লিকুইড হচ্ছে গিয়ে আমাদের পৃষ্ঠটান কিন্তু তরলের বলছি, লিকুইড পদার্থের ধর্ম বলছি। তো আমরা হচ্ছে এখানে বেশিরভাগ সময় লিকুইড বলতে আমরা পানি উচ্চারণটা, মানে উদাহরণ দেওয়ার সময় আমরা পানির ব্যাপারটাই বেশি উচ্চারণ করি। এখন পানি যে হবে এরকম না, যে কোনো লিকুইড হইতে পারে, আমি উদাহরণ হিসাবে এখানে লিকুইডও বলি মাঝে মাঝে, তো পানিও বলি মাঝে মাঝে, ঠিক আছে, পানি বললেও কোনো সমস্যা নেই, ঠিক আছে। তাহলে ধরো এখানে যে পানির অণুগুলা, এই পানির অণুগুলা কিন্তু এখানে কোটি কোটি অণু, ঠিক আছে। তাহলে এই যে অণুটা, এই অণুটার সাথে কি অবশ্যই একটা আকর্ষণ বল আছে, কারণ আমরা জানি হচ্ছে কি পদার্থের ভিতর যে অণুগুলো এগুলো পরস্পরের সাথে কি আছে, একটা আকর্ষণ বল কাজ করে, যেটাকে আমরা আন্তঃআণবিক আকর্ষণ বল বলি। তাহলে এই যে এই অণুর সাথে এই অণুর একটা আকর্ষণ আছে, মানে প্রত্যেকটা একে অপরকে আকর্ষণ করতেছে। এখন আমি যদি বলি যে এই কণাটাকে এদিকে টানতেছে, এদিকে টানতেছে, এদিকে টানতেছে, এদিকে, মানে সব দিক দিয়েই কিন্তু এরকম টানতেছে, টানাটানির ফলে আলটিমেটলি সে একটা সাম্য অবস্থায় আছে, নিউট্রাল অবস্থায় আছে। এখন আমি যদি এই যে ওই পাশে যে কণাগুলো, এগুলো মানে উপর নিচ যেগুলো আছে এগুলো আপাতত আমরা বাদ দিলাম, আমরা জাস্ট হচ্ছে কি এই তিনটা কণা নিয়ে চিন্তা করতেছি, এই তিনটা কণা, ঠিক আছে, এই তিনটা কণা নিয়ে জাস্ট চিন্তা করতেছি। তাহলে এই কণাটা তুমি চিন্তা করো, এই কণাটাকে এই দিকেও টানতেছে, এই দিকেও টানতেছে। তার মানে অ্যাকচুয়ালি আমি বলতে পারি, আমরা যদি ওই যে ওই সুতার মতো চিন্তা করি, বা তারের যে এক্সাম্পলটা দিয়েছিলাম, ধরো তারের এটা একটা প্রান্ত, আর হচ্ছে ধরো তারের এটা একটা প্রান্ত, এটা একটা প্রান্ত। এখন দুই প্রান্তে যদি দুইজন টানে, দুই প্রান্তে দুইজন কি করতেছে, টানতেছে, তার মানে কি এই যে তারের মিডিল অংশে কি একটা টান টান অবস্থা সৃষ্টি হবে, যার ফলে কিন্তু এই যে আমরা শুরুতে যে এক্সাম্পলটা দিয়েছিলাম, আমি এটাকে কিন্তু যদি নিচে নামাতে চাই তাহলে কিন্তু সে প্রতিরোধ করতে চেষ্টা করবে, মানে হচ্ছে যে এরকম একটা যেটাকে আমরা বলতেছি যে একটু মনে হয় নিচে ডেবে গেছে, ঠিক আছে, এরকম একটা অবস্থার সৃষ্টি হবে। তো এই ক্ষেত্রেও কিন্তু সেম ঘটনা, আমি যদি দুইটা বা তিনটা এরকম কণা নেই, বা এক রেখা বরাবর চারটা নিই, ধরো আমি প্রাথমিকভাবে দুইটাই নিলাম, ঠিক আছে, দুইটা আমি হচ্ছে কণা নিলাম, তাহলে এই যে মিডিল যে অংশটা এখানে কিন্তু কি একটা বিশাল টানটান অবস্থা সৃষ্টি হবে, ঠিক আছে। তো এরকমভাবে ইচ্ছা করলে আমরা ওই পৃষ্ঠটানটাকে ব্যাখ্যা করতে পারি, ঠিক আছে। তো এখন হচ্ছে গিয়ে সব থেকে কম ক্ষেত্রফল কেন দখল করতে চাই সেটাও কিন্তু আমরা এই আণবিক তত্ত্বের মাধ্যমেই ব্যাখ্যা করতে পারবো, ঠিক আছে। তাহলে চলো আমরা সেটাও একটু দেখি। তো তার আগে আমরা কয়েকটা কথাবার্তা হচ্ছে জেনে নেই, যে আমরা পৃষ্ঠটান সম্পর্কে প্রাথমিক যে আইডিয়াটা নিলাম, এই আইডিয়াটা হচ্ছে কি একটু আমরা এখানে তোমাদের আঁকিয়ে দিচ্ছি, তারপর আমরা হচ্ছে আণবিক তত্ত্বের মাধ্যমে সেটা ব্যাখ্যা করবো, ঠিক আছে। তো পৃষ্ঠটান হচ্ছে তরল পদার্থের একটি বিশেষ ধর্ম, ঠিক আছে। তাহলে এটা এমসিকিউর জন্য মাথায় রাখবা যে পৃষ্ঠটান হচ্ছে কি তরল পদার্থের একটা ধর্ম, তরল পদার্থের একটা বিশেষ ধর্ম। এর কারণ হলো সংশক্তি বল, ঠিক আছে, এর কারণটা আসলে কি সংশক্তি বল। এখন সংশক্তি বল আসলে কি সেটা আমাদের একটু জানতে হবে, যে সংশক্তি বল হচ্ছে গিয়ে
ধরো এই যে আমরা এই পাশে যে ফিগারটা এখানে দেখলাম যে পানির যে কণাগুলো, এই যে এই কণাকে কি করতেছে, আকর্ষণ করতেছে, আবার এই কণাকে মানে প্রত্যেকটা কণাকে অপরকে আকর্ষণ করতেছে। এখন এই পানির সংস্পর্শে কিন্তু বাতাস থাকতে পারে, বা হচ্ছে ধরো এই পানিটা একটা পাত্রে ছিল, ধরো একটা পাত্রে পানিটা ছিল, একটা কাচের পাত্র, কাচ পাত্রে পানিটা ছিল, ধরে নাও আর কি আপাতত। তাহলে এই যে এই অংশে কি কাচেরও পরমাণু আছে, অনুপরমাণু আছে, কণা আছে, কাচের কণা আছে, ঠিক আছে, কাচের কণা আছে। তাইলে আমাদের হচ্ছে আমরা দেখতেছি এখানে বড় যে অংশগুলো এগুলো হচ্ছে ধরো তরলের কণা, আর এটা হচ্ছে গিয়ে কি কাচের কণা। এখন আমাদের কিন্তু এটাও একটা ম্যাটার যে এই পানির যে কণাটা, এই কণাটাকে কিন্তু এই তরলের কণাও আকর্ষণ করে, ঠিক আছে। মানে মেইনলি হচ্ছে গিয়ে যে আমাদের তো একটা এখানে লিকুইড পদার্থ, আর যে পাত্রে রাখা আছে সেটা হচ্ছে ধরো একটা কঠিন পদার্থ। এখন লিকুইড পদার্থের কণাগুলো একে অপরকে আকর্ষণ করতেছে, সেটাই হচ্ছে এক ধরনের বল। এবার লিকুইডের যে কণা, এই কণাকে হচ্ছে গিয়ে কি কাচের কণা আকর্ষণ করতেছে, সেটাই অন্য এক ধরনের বল। আবার কাচের যে কণাগুলা, ঠিক আছে, কাচের যে কণা, ধরো কাচের এটা একটা কণা, এটা একটা কণা, কাচের কণাগুলো একে অপরকে আকর্ষণ করতেছে, সেটাও এক ধরনের বল। তো আমরা এখানে দেখতেছি যে এই বলগুলা একই পদার্থের ভিতর হইতে পারে, আবার ভিন্ন পদার্থের ভিতরও হইতে পারে। এই যে পানির কণা, তাহলে হচ্ছে একই পদার্থের ভিতর, ঠিক আছে। তো একই পদার্থের ভিতর যদি হয় ওই আকর্ষণটা, সেটাকে আমরা বলি হচ্ছে গিয়ে আসঞ্জন বল। আর যদি সংশক্তি বল। আর যদি হচ্ছে ভিন্ন পদার্থ হয়, ধরো হচ্ছে এই পানির কণা আর হচ্ছে কাচের কণা, তাহলে যে হচ্ছে কি আকর্ষণ বলটা কাজ করে সেটাকে হচ্ছে আমরা বলি আসঞ্জন বল। মানে এক কথায় জাস্ট মাথায় রাখতে পারো যে সংশক্তি বল হচ্ছে গিয়ে সেম পদার্থের ভিতর আকর্ষণ বল। সংশক্তি বলটা তাহলে আসলে কি সেম পদার্থের ভিতর, সেম পদার্থের কণাগুলোর মধ্যে, সেম পদার্থের, আমি এটা এরকমভাবে মাথায় রাখতাম যে সংশক্তি হচ্ছে স দিয়ে শুরু হয়েছে, আবার সেম পদার্থের ভিতর হচ্ছে আকর্ষণ বল। তার মানে হচ্ছে যে পানির কণাকে আকর্ষণ করতেছে, এটা হচ্ছে আমাদের সংশক্তি বল। এই যে পানির কণা এই কণাকে আকর্ষণ করতেছে, সংশক্তি বল। তাইলে এই যে পানির মধ্যে আমরা দেখলাম যে হচ্ছে পৃষ্ঠটানটা সৃষ্টি হওয়ার কারণ ছিল পানির কণাগুলো একে অপরকে আকর্ষণ করার ফল। তার মানে এই যে পানির কণাগুলো একে অপরকে আকর্ষণ করতেছে মানে একই পদার্থের ভিতর, তো এটাকে আমরা কি বলতে পারি, সংশক্তি বল। আর কাজ যদি হয় পানিকে আকর্ষণ করা, তাহলে সেটা হচ্ছে তোমার কি আসঞ্জন বল। তাহলে আসঞ্জন হচ্ছে গিয়ে, সেটা আমরা একটু লিখে দিই, আসঞ্জন বল হচ্ছে গিয়ে ভিন্ন পদার্থ, ঠিক আছে, আসঞ্জন বল। ভিন্ন পদার্থ, ঠিক আছে, বা আরেক পদার্থ, ভিন্ন পদার্থের কণাগুলোর মধ্যকার বল, ঠিক আছে। ধরো হচ্ছে কাচ এবং পানি, সেটা হচ্ছে আসঞ্জন বল হবে। তাহলে আসঞ্জনটা তুমি মাথায় রাখতে পারো যে আরেক পদার্থ, আ দিয়ে শুরু হয়েছে আসঞ্জন, তাহলে আরেক পদার্থ বা ভিন্ন পদার্থ, আরেক পদার্থ। তো এরকমভাবে আর কি মাথায় রাখতে পারো। তাহলে আমাদের এটা কিন্তু এমসিকিউর জন্য জরুরি, যে হচ্ছে এর কারণ হলো সংশক্তি বল, সরি বারবার আসঞ্জন চলে আসতেছে কেন মুখ দিয়ে, ওকে, সংশক্তি বল, ঠিক আছে। তাহলে হচ্ছে কি এই ধর্মের দরুন নিশ্চল তরলের মুক্ত পৃষ্ঠ টান টান স্থিতিস্থাপক পর্দার মতো আচরণ করে। ওই যে আমরা ওই পাশে দেখলাম যে এটা কিন্তু প্রায় স্থিতিস্থাপক পর্দার মতো আচরণ করতেছে, ঠিক আছে। এই ধর্মটার ফলে তরলের যে মুক্ত পৃষ্ঠটা, ঠিক আছে, অনুভূমিক যে অংশটা, এটা কিন্তু হচ্ছে কি এরকম টান টান অবস্থার মতো আচরণ করতেছে। তাহলে এটা কিন্তু আসতে পারে যে কোন ধর্মের জন্য তরলের মুক্ত পৃষ্ঠ টান টান স্থিতিস্থাপক পর্দার মতো আচরণ করে, এবং তরলের পৃষ্ঠতলের ন্যূনতম ক্ষেত্রফল, তরলের পৃষ্ঠতলের যে ন্যূনতম ক্ষেত্রফল সেটা হচ্ছে গিয়ে কিসে ধরে রাখতে চায়। কঠিন বা বায়বীয় পদার্থের এ ধর্ম নেই। তাহলে হচ্ছে কি পৃষ্ঠটান যে বৈশিষ্ট্যটা, এটা শুধুমাত্র তরলের, কঠিন পদার্থেরও নেই, বায়বীয় পদার্থেরও নেই। তারপর হচ্ছে আরেকটা ব্যাপার, আমরা পৃষ্ঠটান হচ্ছে গিয়ে জাস্ট পরিচিত হইলাম যে পৃষ্ঠটান একটা বৈশিষ্ট্য তরলের। এখন এই পৃষ্ঠটানটা হচ্ছে তাপমাত্রার সাথে রিলেটেড, মানে হচ্ছে গিয়ে তাপমাত্রা নির্ভরশীল একটা রাশি। তুমি যদি হচ্ছে তরলের তাপমাত্রা বৃদ্ধি করো বা হচ্ছে হ্রাস করো, তাহলে পৃষ্ঠটানটাও সেই অনুসারে কম বেশি হইতে পারে, ঠিক আছে। নর্মালি আমি যদি তরলের তাপমাত্রা বৃদ্ধি করি তাহলে পৃষ্ঠটান কমে, আর যদি তাপমাত্রা আমি হ্রাস করি তাহলে পৃষ্ঠটান বাড়ে। সামনে ওইটা আমরা দেখবো। তো এরকম যদি হয় যে আমি হচ্ছে গিয়ে তাপমাত্রা বাড়াতে বাড়াতে এরকম একটা মোমেন্টে নিয়ে গেলাম যে হচ্ছে গিয়ে তখন তরলের যে পৃষ্ঠটানটা এটা নষ্ট হয়ে গেছে, মানে শূন্য হয়ে গেছে, তখন আর এই পৃষ্ঠটান ধর্মটা নেই, বা হচ্ছে পৃষ্ঠটানটা জিরো হয়ে গেছে। এরকম যদি করি আমরা, ঠিক আছে, ধরো পানির একটা পৃষ্ঠটান আছে, তাপমাত্রা বাড়াতে বাড়াতে আমি হচ্ছে এরকম অবস্থা নিয়ে গেলাম যে তখন পানির পৃষ্ঠটানটা কি হয়ে গেছে, শূন্য হয়ে গেছে। তো ওই যে তাপমাত্রাটা, এটাকে আমরা বলি হচ্ছে গিয়ে কি সংকট তাপমাত্রা, তরলের সংকট তাপমাত্রা, ঠিক আছে। এই তাপমাত্রাকে তরলের সংকট তাপমাত্রা বলা হয়, ঠিক আছে। তো এই ইনফরমেশনগুলো আমাদের জানা থাকতে হবে। তো আমরা পৃষ্ঠটান সৃষ্টি হওয়ার কারণ অলরেডি বলে ফেলছি যে সংশক্তি বল কি, আর হচ্ছে তোমার কি আসঞ্জন বল কি। তাহলে আশা করি এগুলো ক্লিয়ার হয়ে গেছে। আমরা আগের পেজে দেখলাম যে সংশক্তি বলটা কি আর আসঞ্জন বলটা কি।
তাহলে তার মানে হচ্ছে পৃষ্ঠটান সৃষ্টি হয় মেনলি সংশক্তি বলের কারণে, ঠিক আছে। পৃষ্ঠটান সৃষ্টি হওয়ার কারণ কি? সংশক্তি বল। ওকে, তাহলে আমরা এখন হচ্ছে গিয়ে পরবর্তী স্লাইডে যেটা দেখতেছি সেটা হচ্ছে পৃষ্ঠটানের ডেফিনেশনটা এখানে দেওয়া আছে, ঠিক আছে। পৃষ্ঠটানের ডেফিনেশন তো আমরা তো বুঝতে পারলাম যে পৃষ্ঠটান আমরা কাকে বলতেছি, যে হচ্ছে কি তরলের যে মুক্ত পৃষ্ঠ, ঠিক আছে, উপরের যে পৃষ্ঠ এটা হচ্ছে টান টান অবস্থায় থাকতে চেষ্টা করে, ঠিক আছে, ওইটাকে আমরা বলতেছি পৃষ্ঠটান। এই পৃষ্ঠটানের জন্য তরলের যে হচ্ছে গিয়ে ক্ষেত্রফলটা এটা হচ্ছে কি মিনিমাম হইতে চায়, ঠিক আছে, একদম হচ্ছে কি সব থেকে কম ক্ষেত্রফল ধারণ করতে চায়। তো সব থেকে কম ক্ষেত্রফল কীভাবে ধারণ করতে চাই সেটা আমরা পরবর্তী স্লাইডে দেখব। চলো আপাতত এখন আমরা ডেফিনেশনটা দেখে ফেলি, আর হচ্ছে কি আমরা পৃষ্ঠটানটা কীভাবে কাজ করে সেটা আমরা হচ্ছে দেখে ফেলি। তো পৃষ্ঠটানের ডেফিনেশনটা হচ্ছে এরকম, তার আগে আমি তোমাদের হচ্ছে এখানে দেখাই। ধরো এই যে তরলের উপরের পৃষ্ঠটা, ঠিক আছে, অনুভূমিক। তো আমি যদি হচ্ছে গিয়ে এই তরলের উপরের পৃষ্ঠে যে কোনো দৈর্ঘ্য বরাবর একটা রেখা টানি, ঠিক আছে, যে কোনো দৈর্ঘ্য বরাবর, ঠিক আছে, আমি ধরো হচ্ছে এই বরাবর একটা, এই বরাবর ধরো, তোমাদের বোঝা যাচ্ছে কিনা বলো, যে এই বরাবর ধরো আমি একটা রেখা টানলাম, ঠিক আছে, এই বরাবর আমি একটা রেখা টানতেছি, ঠিক আছে। এখন আমরা তো হচ্ছে জানি যে উপরের যে মুক্ত পৃষ্ঠটা এটা হচ্ছে গিয়ে কি যে কোনো দৈর্ঘ্য বরাবর টান টান অবস্থায় থাকতে চেষ্টা করে। ধরো হচ্ছে এই বরাবরও টান টান অবস্থায় আছে, এই বরাবরও টান টান অবস্থায় আছে, মানে আমি যে কোনো দৈর্ঘ্য বিবেচনা করি না কেন এটা টান টান অবস্থায় কিন্তু থাকতে চেষ্টা করে, ঠিক আছে। এখন আমি যে কোনো একটা দৈর্ঘ্য টানছি, ঠিক আছে, আমি দৈর্ঘ্যটা টানছি এখানে কোন বরাবর বলো তো, এই যে আমি হচ্ছে গিয়ে এই যে এই বরাবর, মানে এই ডিরেকশনে আমি হচ্ছে দৈর্ঘ্যটা টানছি, ঠিক আছে। এখন দৈর্ঘ্য টানার পর আমি এখান থেকে একক দৈর্ঘ্য, মানে হচ্ছে ধরো 1 মিটার অংশ আমি হচ্ছে এখান থেকে সিলেক্ট করব। এই বরাবর আমি এখান থেকে 1 মিটার দৈর্ঘ্য নিলাম, ঠিক আছে। তো 1 মিটার দৈর্ঘ্য নেওয়ার পর তার লম্ব বরাবর দিক, ঠিক আছে, ঠিক আছে, লম্ব দিক বরাবর যতটুকু বল কাজ করে, ঠিক আছে, আমরা এখান থেকে 1 মিটার নেব, যে কোনো একটা দৈর্ঘ্য বরাবর আমি নিলাম, দৈর্ঘ্য সিলেক্ট করলাম। তো এখন হচ্ছে কি এই বরাবরও হচ্ছে কি পৃষ্ঠটান কাজ করতেছে, এই বরাবর না, সব দিক বরাবরই বল কাজ করতেছে। আমরা পৃষ্ঠটান বলবো না, বলবো যে হচ্ছে কি সব ডিরেকশন বরাবরই কি একে অপরের অনুগুলা যে হচ্ছে গিয়ে, মানে একটা অণু অন্য যে অণুটা তাকে কী করতেছে, আকর্ষণ করতেছে। এটা কিন্তু যে কোনো দৈর্ঘ্য বরাবরই আকর্ষণটা ক্রিয়ামান, ঠিক আছে, চলমান। তো আমি হচ্ছে গিয়ে এই ডিরেকশন বরাবর 1 মিটার নিলাম, ঠিক আছে, কতটুকু নিলাম, 1 মিটার নিলাম। নেয়ার পর এই রেখার লম্ব দিক বরাবর, ঠিক আছে, লম্ব দিক বরাবর ধর হচ্ছে এই রেখাটা এরকমভাবে যেহেতু নিচ্ছি, তাহলে লম্ব দিক কোনটা হবে, লম্ব দিকটা হবে যে এই ডিরেকশনটা, এই যে লম্ব দিক বরাবর, এই যে 1 মিটার দৈর্ঘ্যে লম্ব দিক বরাবর যে বলটা কাজ করতেছে, ঠিক আছে, একক দৈর্ঘ্য, ঠিক আছে, একক দৈর্ঘ্যে, মানে আমি কিন্তু 3-4 মিটার এরকম না, জাস্ট একক দৈর্ঘ্য নেব। একক দৈর্ঘ্যে এই রেখার লম্ব বরাবর যে বলটা কাজ করতেছে, ঠিক আছে, ধরো এই বরাবর বল কাজ করতেছে, লম্ব বরাবর যে বলটা কাজ করতেছে এটা কিন্তু এই দিকেও, ঠিক আছে, উভয়মুখী, কারণ আমরা হচ্ছে টান টান যে অবস্থাটা এটা সৃষ্টি হওয়ার জন্য কিন্তু দুই দিকেই ফোর্স লাগবে। তাহলে এই যে উভয় দিকে যে বলটা কাজ করতেছে সেটাকে আমরা বলতেছি হচ্ছে কি পৃষ্ঠটান। ক্লিয়ার হচ্ছে ব্যাপারটা? এখন তোমার ধরো হচ্ছে তোমাকে যদি বলা হয় যে এই দিক বরাবর আছে হচ্ছে 5 নিউটন, এই দিক বরাবর আছে তোমার 5 নিউটন, তাহলে হচ্ছে তোমার পৃষ্ঠটান কত? পৃষ্ঠটান কিন্তু অ্যাকচুয়ালি 5 নিউটনই হবে, কারণ আমি যদি একটা তারকে টান টান অবস্থা সৃষ্টি করতে চাই, ঠিক আছে, টান টান অবস্থা সৃষ্টি করতে চাই, ধরো এইদিকে আমি 5 নিউটন দিলাম, এইদিকে আমি 5 নিউটন দিলাম, তখনই কেবল হচ্ছে গিয়ে কি টান টান অবস্থার সৃষ্টি হবে। আমি যদি জাস্ট একদিকে হচ্ছে 5 নিউটন দিই, ধর হচ্ছে জাস্ট এইদিকে আমি 5 নিউটন দিলাম, তাহলে কিন্তু এই তারটা কি হবে, গতিশীল হবে, তখন কিন্তু সেটা ত্বরণ সৃষ্টিকারী বল হয়ে যাবে। আমরা এটা হচ্ছে কি একদম শুরুর দিকে পড়ে আসছি যে আমি তারের দুই দিক দিয়ে যদি ফোর্স দেই তাহলে মিনিমাম যে ফোর্সটুকু, ঠিক আছে, সেটা হবে তোমার টান সৃষ্টিকারী বল। তো আমরা এখানে কিন্তু টান সৃষ্টিকারী বলেই দরকার, পৃষ্ঠটানের জন্য যে আমাদের বলটা কাউন্ট করি এটা হচ্ছে কি টান সৃষ্টিকারী বল। তাহলে হচ্ছে কি আমাদের এইদিকেও 5, এইদিকেও 5, ঠিক আছে, এইদিকেও 5, এইদিকেও 5। তো এই ক্ষেত্রে হচ্ছে কি আমাদের পৃষ্ঠটান হচ্ছে 5, এই ব্যাপারটা কিন্তু আমাদের মাথায় রাখতে হবে। জাস্ট একদিকে 5 আছে সেটাকে কিন্তু হচ্ছে কি আমরা গতি সৃষ্টিকারী বা ত্বরণ সৃষ্টিকারী বল বলবো, সেটাকে আমরা টান বল বলবো না। তাহলে এখানে আমাদের এই ডেফিনেশনটা লেখা আছে যে যদি তরলের মুক্ত পৃষ্ঠে একটা রেখা কল্পনা করা হয়, এই যে আমরা মুক্ত পৃষ্ঠে একটা রেখা কল্পনা করছি শুরুতে, এই যে এই বরাবর একটা কি করছি, একটা রেখা কল্পনা করছি, তরলের মুক্ত পৃষ্ঠ বরাবর যদি একটা রেখা তুমি হচ্ছে কল্পনা করো, তবে ওই রেখার প্রতি দৈর্ঘ্যে রেখার সঙ্গে লম্বভাবে, ঠিক আছে, তাহলে এই রেখার প্রতি একক দৈর্ঘ্যে আমরা কিন্তু এই যে 1 মিটার দৈর্ঘ্য সিলেক্ট করছিলাম, এই যে এতটুকু কিন্তু সিলেক্ট করছিলাম যে একক দৈর্ঘ্যে লম্বভাবে পৃষ্ঠতল বরাবর এবং রেখার উভয় পাশে যে বল ক্রিয়া করে তা ওই তরলের পৃষ্ঠটান, ঠিক আছে। তাহলে হচ্ছে এই যে রেখার লম্বভাবে, এই যে লম্বভাবে উভয় পৃষ্ঠে, ঠিক আছে, উভয় দিকে, এইদিকে ওই দিকেও, আর হচ্ছে কি একদম কিন্তু
পৃষ্ঠটা যেটা, ঠিক আছে, তরলের যে পৃষ্ঠ, এই পৃষ্ঠের একদম হচ্ছে স্পর্শক বরাবর আর কি, মানে একদম তরলকে টাচ করি, গভীরে কিন্তু না, জাস্ট হচ্ছে টাচ করি। তো এই কথাটা এখানে বলছে যে প্রতি একক দৈর্ঘ্যে রেখার সঙ্গে লম্বভাবে পৃষ্ঠতল বরাবর, ওই যে পৃষ্ঠতল যেটা পানি যে উপরের তলটা, এই তল বরাবর কিন্তু তল বরাবর এবং রেখার উভয় পাশে যে বল ক্রিয়া করে তাকে ওই তরলের পৃষ্ঠটান বলা হয়। তাহলে ডেফিনেশনটা অবশ্যই আমাদের হচ্ছে গিয়ে মুখস্থ থাকতে হবে, কিন্তু আপাতত আমরা যেরকমভাবে দেখলাম আশা করি হচ্ছে কি তুমি এখন নিজেই হচ্ছে গিয়ে কি এখান থেকে লিখতে পারবা। দিয়ে আবার একটু হচ্ছে ধরো ওইটা না দেখে জাস্ট আমি মানে যতটুকু বুঝালাম তোমাদের এরকমভাবে যদি বলি, তাহলে আমরা বলবো হচ্ছে কি বলতো, যে তরলের মুক্ত পৃষ্ঠের, আমরা একটা মুক্ত পৃষ্ঠ প্রথমে নিছি, এখান থেকে 1 মিটার দৈর্ঘ্য নিছি, নেওয়ার পর তার লম্ব বরাবর, ঠিক আছে, উভয় পাশে, লম্ব বরাবর উভয় পাশে একদম হচ্ছে তরলের একদম পৃষ্ঠ বরাবর, ঠিক আছে, মুক্ত পৃষ্ঠটা বরাবর যে বলটা হইতেছে সেটাকে আমরা স্পর্শক পৃষ্ঠটান বলতেছি। তাহলে এরকমভাবে সাজিয়ে লিখতে পারো যে তরলের মুক্ত পৃষ্ঠের একক দৈর্ঘ্য নিলে ওই দৈর্ঘ্যের লম্ব বরাবর পৃষ্ঠতল স্পর্শক বরাবর যে বলটা কাজ করে সেটা হচ্ছে তোমার কি পৃষ্ঠটান, বা লম্ব দিকে বলতে পারো, লম্ব দিকে স্পর্শক বরাবর, তরলের মুক্ত পৃষ্ঠের স্পর্শক বরাবর যে বলটা কাজ করে সেটা হচ্ছে তোমার কি পৃষ্ঠটান। তাহলে হচ্ছে কি আমরা এখন হচ্ছে এরকমভাবে পৃষ্ঠটানের একটা সূত্র নিয়ে আসতে পারি, ঠিক আছে, পৃষ্ঠটানের সূত্রটা নিয়ে এসে তারপর হচ্ছে আমরা একক এবং মাত্রা দেখবো, কারণ একক এবং মাত্রা আমরা সূত্র থেকে মনে রাখা ইজি। তাহলে ধরো হচ্ছে কি আমি কোনো একটা তরলের যে এরকম মুক্ত পৃষ্ঠ, এখান থেকে আমি এল দৈর্ঘ্য নিলাম, মাত্র আমি তোমাদের যেরকমভাবে দেখাইছি সেখানে হচ্ছে 1 মিটার দৈর্ঘ্য নিয়ে দেখাইছি, যে 1 মিটার দৈর্ঘ্য বরাবর যে বলটা কাজ করে সেটা হচ্ছে কি মানে 1 মিটার দৈর্ঘ্যে যে বলটা কাজ করে সেটাকে আমরা বলতেছি পৃষ্ঠটান। এখন আমি সবসময় যে 1 মিটারই নিতে পারবো এরকম না হইতে পারে, আমি নিলাম কি, আমি ধর হচ্ছে এল দৈর্ঘ্য নিলাম, ঠিক আছে, আমি এরকম একটা তরলের যে মুক্ত পৃষ্ঠ, এই মুক্ত পৃষ্ঠে এল দৈর্ঘ্য নিলাম, এল দৈর্ঘ্য নিলাম, ঠিক আছে, নিয়ে আমি দেখলাম এই এল দৈর্ঘ্য বরাবর বরাবর বল কাজ করতেছে এফ, ঠিক আছে, এটা কিন্তু বলটা কিন্তু দৈর্ঘ্য বরাবর না, আমরা হচ্ছে কি বলটা কিন্তু কাউন্ট করতেছি এই দৈর্ঘ্যের লম্বের সাথে, ঠিক আছে, আমি যে বরাবর দৈর্ঘ্যটা নিছি বল কিন্তু কাউন্ট করব কি তার লম্ব দিক বরাবর, মানে আমরা এল দৈর্ঘ্য নিছি, ঠিক আছে, এল দৈর্ঘ্য নিছি হচ্ছে এল, এই যে এই পর্যন্ত মনে করো এল দৈর্ঘ্য নিছি, এই এল দৈর্ঘ্যের লম্ব দিক বরাবর আমরা বলটা পাইছি, ঠিক আছে, এফ। তাহলে আমরা এখানে কথাটা কি একটু আরেকটু মানে ক্লিয়ার করে লিখি, এল দৈর্ঘ্য বরাবর, এল দৈর্ঘ্য নিয়ে এল দৈর্ঘ্য নিয়ে দৈর্ঘ্যের লম্ব বরাবর বল আমরা পাইছি, দৈর্ঘ্যের লম্ব দিকে আমরা বল পাইছি ধরো এফ পরিমাণ। তো এটাকে কি আমরা কি বলবো, পৃষ্ঠটান বলবো, এটাকে কিন্তু আমরা পৃষ্ঠটান বলবো না, কারণ আমাদের পৃষ্ঠটান বলবো হচ্ছে একক দৈর্ঘ্য নিলে যে বলটা পাইতাম, ঠিক আছে, তো আমরা এল দৈর্ঘ্য নিছি, নিয়ে হচ্ছে আমরা দৈর্ঘ্যের লম্ব দিকে বল পাইছি এফ পরিমাণ। তো আমি যদি আসলে একক দৈর্ঘ্য নিতাম তাহলে আমি হচ্ছে বল কতটুকু পাইতাম, তাহলে একক দৈর্ঘ্য নিয়ে দৈর্ঘ্যের লম্ব দিকে আমরা তখন বল পাইতাম এফ বাই এল, ঠিক আছে। তো এই যে একক দৈর্ঘ্যে যে বলটা কাজ করতেছে সেটাকে আমরা বলতেছি তোমার কি বলতো, সেটাকে আমরা বলতেছি পৃষ্ঠটান। পৃষ্ঠটানটাকে আমরা হচ্ছে টি দ্বারা প্রকাশ করি, সারফেস টেনশন, ঠিক আছে, সারফেস টেনশন, এটাকে হচ্ছে আমরা পৃষ্ঠটান বলি। তো হচ্ছে কি এফ বাই এল, তাহলে টি সমান হচ্ছে তোমার এফ বাই এল, আমরা একটা সূত্র পেয়ে গেছি, ঠিক আছে। তাহলে পৃষ্ঠটানের সূত্রটা কিন্তু একদম মুখস্থ রাখো যে টি ইকুয়াল সমান কি এফ বাই এল। তো এখান থেকে হচ্ছে এখন কিন্তু আমরা একক এবং মাত্রা খুব সুন্দর করে নিয়ে আসতে পারো, তোমার যে সূত্র মাথায় থাকে তাহলে আর তোমার কি একক নিয়ে কোনো সমস্যা হবে না। তাহলে আমরা যদি বলি এখানে একক কি হবে, তাহলে এককটা হবে তোমার উপরে হচ্ছে এফ এর একক, নিচে হচ্ছে কি দৈর্ঘ্য একক, মানে নিউটন পার মিটার, এটা হচ্ছে তোমার একক। আর মাত্রা কি হবে, উপরে হবে তোমার বলের মাত্রা আর নিচে হবে তোমার কি দৈর্ঘ্যের মাত্রা। তাহলে তোমার বলের মাত্রা যদি মুখস্থ থেকে বসিয়ে দাও, এল এর মাত্রা তো মুখস্থ এমনিতেই হচ্ছে রাখা যায়, আর যদি মুখস্থ নাও থাকে তাহলে বলের মাত্রা থেকে তুমি ধীরে ধীরে মৌলিক রাশিতে চলে যাও, এফ ইকুয়াল এম এ বসিয়ে, তাহলে হচ্ছে তুমি কি মাত্রাও পেয়ে যাবা, ঠিক আছে। তাহলে মাত্রা তুমি নিজে এটা নির্ণয় করবা, ঠিক আছে, মাত্রা তুমি নিজে নির্ণয় করে বলবা যে হচ্ছে কি তোমার পৃষ্ঠটানের মাত্রা কি, ক্লিয়ার হচ্ছে ব্যাপারটা। তো আশা করি এখন আমরা পৃষ্ঠটানের সূত্র বুঝে গেলাম, তার হচ্ছে পৃষ্ঠটানের একক এবং মাত্রা এই সম্পর্কে হচ্ছে আমরা আইডিয়া নিতে পারলাম, আর পৃষ্ঠটানের যে মেইন কনসেপ্টটা সেটা আসলে আমরা আশা করি ক্লিয়ার হয়েছে বা বুঝতে পারলাম। ওকে, তাহলে চলো আমরা পরবর্তী স্লাইডে চলে যাই। তো এখন পৃষ্ঠটান সৃষ্টি হওয়ার কারণটা আসলে কি, এটা হচ্ছে আমরা আণবিক তত্ত্বের মাধ্যমে ব্যাখ্যা করতে পারি যে হচ্ছে কেন এই টানটান অবস্থাটা সৃষ্টি হয়। তাহলে হচ্ছে আমরা চলো দেখি যে টানটান অবস্থাটা কেন সৃষ্টি হয়, প্লাস হচ্ছে আমরা এটাও দেখব যে কেন হচ্ছে সে কম ক্ষেত্রফল দখল করতে চায়, ঠিক আছে।
কম ক্ষেত্রফল কেন দখল করতেছে। ধরো আমি এরকম একটা তরল পাত্র নিলাম যেটার এই বরাবর পানি আছে, ধরো এই বরাবর পানি আছে। এখন পানির যে কণাগুলা, ঠিক আছে, প্রত্যেকটা কণারই কিন্তু যেটাকে আমরা রসায়নে পড়ছি যে মৌলের ব্যাসার্ধ যেটা, ঠিক আছে, পারমাণবিক ব্যাসার্ধ, ঠিক আছে, বা আণবিক ব্যাসার্ধ। তাহলে এখানে যে পানির কণাগুলো তো হচ্ছে কি অনুপরমাণু দিয়ে গঠিত। তাহলে এখন আমি যদি ধরো হচ্ছে কি এখানে একটা অণুর কথা চিন্তা করলাম যে এখানে একটা অণু আছে, এখানে একটা অণু আছে, এখানে একটা অণু আছে, এখানে একটা অণু আছে, আর এই বরাবরও কিন্তু কি অণু আছে, মানে একদম হচ্ছে সারফেস যেটা, সারফেস বরাবরও তো কি পানির কণা আছে। আমি এখানে কণা বলতেছি, বুঝে নাও যে পানির কণা আছে। এখন এটার কিন্তু চারপাশে একটা নির্দিষ্ট অঞ্চল জুড়ে তার প্রভাব আছে, যেটাকে আমরা হচ্ছে গিয়ে কী বলি, তার আণবিক ব্যাসার্ধ বলি, ঠিক আছে। আণবিক ব্যাসার্ধ আমরা বলতেছি যে হচ্ছে গিয়ে প্রত্যেকটা কণার চারপাশে যতটুকু অংশ জুড়ে সে অন্য কণাকে কী করতে পারে, প্রভাবিত করতে পারে বা অন্য কণাকে আকর্ষণ করতে পারে, সেটাকে আমরা বলতেছি হচ্ছে কি তার ব্যাসার্ধ। তাইলে এখানেও হচ্ছে কি এই কণাটারও কি আছে, একটা ব্যাসার্ধ আছে। এখানে যে একটা কণা, এই কণারও কি আছে, একটা ব্যাসার্ধ আছে। এখন এই যে এই কণাটা আমি হচ্ছে গিয়ে সেন্টার যেটাকে ধরে নিতেছি, এখানে ধরো হচ্ছে গিয়ে মেইন অণুটা, ঠিক আছে, মেইন কণাটা। এখন ওর ভিতর মানে এই অংশটা কি একদম টোটালি ফাঁকা, আমরা যতটুকু সার্কেল অঙ্কন করছি এটা কি টোটালি ফাঁকা? এটা কিন্তু টোটালি ফাঁকা না, এটার হচ্ছে কি এটার ভিতর কিন্তু আরও হচ্ছে কি তোমার কি আছে, কণা আছে। তাহলে ধরো এই বরাবর আরও কণা আছে, অসংখ্য শত শত কোটি কোটি কণা, ঠিক আছে। এই বরাবর হচ্ছে কি এখানে এই বরাবর কণা আছে, এই বরাবর কি আছে, কণা আছে। আর সারফেসের উপর তো আর কণা থাকবে না, সারফেসের উপর কি আর কণা থাকবে, মানে হচ্ছে তরলের যে উপরের পৃষ্ঠটা, মানে যে বরাবর হচ্ছে কি পানি আছে, এর উপর আর পানি নেই, তো এর উপর কি আর পানির কণা থাকবে? এর উপর কিন্তু আর পানির কণা থাকবে না। তাহলে দেখো আমি যদি এই যে যেটা পানির মধ্যে ডুবে আছে এরকম একটা কণার কথা চিন্তা করি, তাহলে আমরা দেখবো যে এই কণাটাকে চারপাশ থেকে এই যে চারপাশের প্রত্যেকটা কণায় কি করতেছে, আকর্ষণ করতেছে। তো এর ফলে কিন্তু ও একটা ভারসাম্য অবস্থায় থাকবে, মানে হচ্ছে একটা স্টেবল অবস্থায় থাকবে। কারণ এটা যে মিডিল যে কণাটা উপর থেকে হচ্ছে কেউ টানতেছে, ধরো উপর থেকেও 5 জনে টানতেছে, নিচ থেকেও 5 জনে টানতেছে, কারণ উপরে হচ্ছে অন্য কণা আছে, নিচেও কি অন্য কণা আছে, এই পাশে হচ্ছে অন্য কণা আছে, এই পাশেও কি অন্য কণা আছে, সব সাইড বরাবর এরকম কি পানির কণা আছে। তো এই ক্ষেত্রে আমি যদি এটার মিডিলের যে হচ্ছে কণাটা আমরা সিলেক্ট করছিলাম, এই কণার চারপাশে যেহেতু পানির কণা আছে, তাহলে এই কণাটাকে চারদিক থেকেই সমভাবে আকর্ষণ করবে আর ও একটা স্টেবল অবস্থায় থাকবে, ঠিক আছে। কিন্তু আমরা যদি চিন্তা করি যে এই অংশটা যেটা একদম হচ্ছে পানির সারফেস বরাবর ছিল, মানে লেভেল বরাবর ছিল, ওইটার উপরের সাইডে কিন্তু কি কোনো কণা কি আছে, উপরের সাইডে কিন্তু পানির আর কোনো কণা নেই, মানে এটা কিন্তু ফাঁকা, লাল যে অংশটা আঁকছি এটা কিন্তু ফাঁকা, আমরা ধরো হচ্ছে এটা মুছে দিলাম। তাহলে উপরের দিকে কিন্তু এই কণাটাকে টানার কেউ নাই, এই যে কণাটা, এই যে এই কণাটাকে কিন্তু উপরের দিকে টানার মতো আর কি নেই, কেউ নেই, তাকে টানতেছে শুধুমাত্র কে, ওই যে নিচের সাইড থেকে, এই যে এই দিক থেকে টানতেছে, এই দিক থেকে টানতেছে, এই দিক দিয়ে টানতেছে। তার মানে হচ্ছে কি এই যে এই কণাটাকে শুধুমাত্র নিচের দিকে টানতেছে, যার ফলে সে আসলে চাচ্ছে কি মানে একটা মানে এই ওর লেভেলটা যাতে আরেকটু নিচে যদি থাকতো তাহলে সে চিন্তা করতো তাহলে হয়তো কি আরেকটু ভালো হইতো, ঠিক আছে। মানে মেন কথা হচ্ছে কি এই যে এখানে আমাদের কণাটা, এই কণাটা অলওয়েজ আর একটু নিচে মানে নিচের দিকে টান বল অনুভব করতেছে আর কি। তো আমি যদি হচ্ছে এখন এই বরাবর একটা আরেকটা রেখা চিন্তা করি, ধরো এই বরাবর একটা রেখা চিন্তা করলাম, ঠিক আছে, এই বরাবর একটা রেখা চিন্তা করলাম, এই বরাবর একটা আমরা রেখা চিন্তা করলাম, ঠিক আছে। এখন এই বরাবর যে কণাটা আছে ওরেও কিন্তু ও কিন্তু স্টেবল, মানে এই বরাবর যে কণাটা ও কিন্তু কি আছে, স্টেবল অবস্থায় আছে। আমি যে গোলাপি যে রেখাটা টানলাম এই রেখা পরেও যদি একটা কণা থাকে তাহলে এই কণাটার হচ্ছে কি এরিয়া কতটুকু হবে বলো তো, মানে এতটুকু হচ্ছে কি হবে না, তার হচ্ছে কি যে মানে বৃত্তাকার অংশটা, ঠিক আছে, বা হচ্ছে প্রভাবটা এতটুকু অঞ্চলে হবে। তাহলে এই যে কণাটা মানে হচ্ছে যে একদম তার ব্যাসার্ধ, কণার যে ব্যাসার্ধ মেইন সারফেস থেকে ব্যাসার্ধ পরিমাণ নিচেও যদি কোনো একটা কণা থাকে তাহলেও কিন্তু সে কি থাকবে, স্টেবল অবস্থায় থাকবে, মানে চারদিক থেকে সম পরিমাণ টান অনুভব করবে, ঠিক আছে। কিন্তু এর থেকে উপরে যদি কেউ থাকে তাইলেই দেখা যাবে নিচের দিকে কেউ না কেউ তাকে কি করতেছে, একটু টানতেছে, মানে নিচের দিকে একটা কি হবে, একটা লব্ধি বল কাজ করবে, ঠিক আছে। তার মানে আমি যদি হচ্ছে এখানে চিন্তা করি যে নিচের দিকে একটা লব্ধি বল কাজ করতেছে, এই যে এখানে যে পয়েন্টটা আছে, কণাটা আছে, এই কণাটা নিচের দিকে একটা লব্ধি বল কাজ করতেছে, আর আমি যদি ওটা উপরে তুলতে চাই তাহলে অবশ্যই আমার কি এখানে একটা কাজ করতে হবে, অনেকটা হচ্ছে রাবারের স্থিতিস্থাপক বলের মতো। ধরো হচ্ছে একটা রাবারের কণা থাকতে চাচ্ছে, একটা রাবার থাকতে চাচ্ছে এখানে, ঠিক আছে, এখানে সে স্টেবল অবস্থায় আছে, এখানে নিয়ে গেলে তার হচ্ছে কি নিচের দিকে টান বাড়ে, আর একটু উপরে গেলে কি টান আরও বাড়ে, আর একটু উপরে গেলে কি টান আরও বাড়ে, ওই যে রাবারের মতো স্থিতিস্থাপক
পদার্থের মতো, ঠিক আছে। তার মানে আমি যদি এটাকে উপরের দিকে নিতে চাই তাহলে অবশ্যই আমার কি করতে হবে, একটা কাজ করতে হবে, যেটা আসলে এখানে স্থিতিস্থাপক শক্তি হিসাবে জমা থাকে। তো এখানে আসলে সেম, আমি যদি হচ্ছে গিয়ে এই লেয়ারের উপরে যে কণাগুলো আছে, ঠিক আছে, এই যে এই লেয়ারের উপরের দিকে যে কণাগুলো আছে, এই কণা বা যেটাই তুমি বলো না কেন, তাকে কিন্তু উপরের দিকে নেওয়ার জন্য অবশ্যই কি একটা কাজ করার প্রয়োজন হয়, বা তার মধ্যে একটা বিভব শক্তি তখন জমা থাকে। এখন পদার্থ নর্মালি হচ্ছে গিয়ে সে সর্বনিম্ন বিভব শক্তি অবস্থানে থাকতে চায়, মানে যে অবস্থানে থাকলে তার বিভব শক্তি সব থেকে কম হবে ওই অবস্থানে সে থাকতে চায়। তার মানে এই যে এই উপরের যে অংশগুলা, এই অংশগুলোতে কিন্তু যে হচ্ছে কি কণা অবস্থান করতে চায় না, ঠিক আছে, বা হচ্ছে অবস্থান করলেও মানে খুবই মানে কি বলে এটাকে, যে একটা কঠিন কাজ আর কি, ঠিক আছে। তার মানে এই তরলের যে কণাগুলো এটা নিচের দিকে আসতে চায়, আর এটাকে আমরা বলতেছি যে হচ্ছে কি সে একটা কম ক্ষেত্রফল দখল করতে চায়। এই কম ক্ষেত্রফলের ব্যাপারটা আমি হচ্ছে তোমাদের আরেকটু সুন্দর করে দেখাবো, সমস্যা নেই। তো একটা স্প্রিং এর ব্যাপার চিন্তা করো, বা একটা রাবারের ব্যাপার চিন্তা করো। আমরা দনক নিয়ে পড়ছিলাম একটু আগে, এই দনকের যে ব্যাপারটা, এই রাবারটা ধরো এটা সাম্য অবস্থা, এখানে তার বিভব শক্তি 0, আর এটা যদি আমি টেনে এই অবস্থায় নিয়ে যাই তাহলে তার মধ্যে কিন্তু একটা বিভব শক্তি জমা হয়। এখন নর্মালি যদি তাকে আমি স্বাধীনতা দিই যে তুমি কোথায় থাকবা, তাহলে সে কিন্তু নর্মালি কোথায় থাকবে, এখানে থাকবে, সে কিন্তু হচ্ছে গিয়ে কি এরকম নিচ থেকে প্রসারিত হবে না, ঠিক আছে। এই কথাটাই আমরা এখানে বললাম, যে কোনো পদার্থই তার সর্বনিম্ন বিভব শক্তি অবস্থানে থাকতে চাই। তো আমি আরেকটা ব্যাপার হচ্ছে তোমাদের ক্লিয়ার করি, যে কম ক্ষেত্রফল যে ধারণ করতে চাই, ঠিক আছে, কম ক্ষেত্রফল যে ধারণ করতে চাই, এটা আসলে কিভাবে ধারণ করতে চাই। আমরা আরেকটা হচ্ছে গিয়ে মানে এটারই বিকল্প রূপ হিসাবে, মানে হচ্ছে আমি নিচ থেকে এটা তোমাদের দেখাবো। তোমাদের যদি আণবিক তত্ত্বের ব্যাপারটা বলে, তাহলে আণবিক তত্ত্বের ব্যাপারটা হচ্ছে এটা হচ্ছে বিজ্ঞানী ল্যাপ্লাস হচ্ছে কি দিছে, ল্যাপ্লাস, ঠিক আছে। তো আমি যদি হচ্ছে ব্যাপারটা বলি যে কম ক্ষেত্রফলটা কিভাবে ধারণ করতে চাই, সেটাকেও আমি একটু হচ্ছে তোমাদের বলে দিই। ধরো আমি একটা বৃত্তাকার অংশ চিন্তা করি, ঠিক আছে। তাহলে এই যে পানির ফুটাটা, ঠিক আছে, এখানে কি অসংখ্য কণা আছে না? আমি যদি অসংখ্য কণার কথা চিন্তা করি, ধরো এটা সেন্টারে আছে, এটার এই যে পরিধি বরাবরও কিন্তু কি আছে, অসংখ্য কণা আছে, পরিধি বরাবরও অসংখ্য কণা আছে, অসংখ্য কণা, কোটি 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 কণা। আর প্রতিটা কণারই কি আছে, একটা প্রভাব অঞ্চল আছে, ঠিক আছে। তাহলে ওইটার প্রভাব অঞ্চল ধরো এতটুকু, এইটার প্রভাব অঞ্চল ধরো এতটুকু, আমি 3টা 4টা কি সবগুলো যে আঁকবো এরকম না, এই প্রভাব অঞ্চল, ঠিক আছে। এখন দেখো আমরা বলছিলাম কি, যদি এটা পানির ফুটাটা হয়, তাহলে এই ফুটার যে হচ্ছে গিয়ে এই যে এই কণাটাকে আকর্ষণ করতেছে কে কে বলো তো, এই যে ভিতরের সাইডে যেখানে পানির কণা আসলে আছে, ওরা কিন্তু কি আছে, আকর্ষণ করতেছে। আর বাহিরে তো এখানে পানির কণা নেই, যেহেতু ফুটাটা এই পর্যন্তই, ঠিক আছে, ফুটাটা এই পর্যন্তই, ঠিক আছে। তাহলে আমার এরপরে কিন্তু আর পানির কণা নেই। তাহলে এই কণাটাকে এই যে এই দিয়ে টানতেছে, এই দিয়ে টানতেছে, এটাকে ওই দিকে টানতেছে, মানে ফাইনালি হচ্ছে সে কিন্তু এই যে ভিতরের দিকে একটা লব্ধি ফোর্স পাচ্ছে, ভিতরের দিকে কি পাচ্ছে, একটা লব্ধি বল পাচ্ছে। প্রতিটা কণাই এই যে পরিধির উপর যে কণাগুলো অবস্থান করতেছে, প্রতিটা কণাই কি করতেছে বলতো, ভিতরের দিকে একটা লব্ধি ফোর্স পাচ্ছে। একদম যে হচ্ছে কি পরিধির উপরে এগুলো এরকমই কিন্তু না, পরিধির যে একটু ভিতরের সাইডে ধরো হচ্ছে কি যে এইভাবে যে অবস্থান করতেছে এখানে যে কণাটা, ও কিন্তু হচ্ছে ভিতরের সাইডে একটা লব্ধি বল অনুভব করতেছে, ঠিক আছে। তার মানে আমরা দেখতেছি বাহিরের পৃষ্ঠের প্রতিটা কণাই, ঠিক আছে, বাহিরের পৃষ্ঠের প্রতিটা কণাই এই সেন্টার বরাবর একটা হচ্ছে কি করে, একটা লব্ধি বল অনুভব করে। তার মানে সে কিন্তু সংকুচিত হতে চাচ্ছে, সবাই চাচ্ছে হচ্ছে কি আরেকটু সংকুচিত হইতে। তাহলে সংকুচিত হওয়া যায় অবস্থাটা, এটা কিন্তু আমরা বলতেছি কি, সে কম ক্ষেত্রফল ধারণ করতে চাচ্ছে, তার যে পৃষ্ঠতলের যে ক্ষেত্রফলটা এটা যেন মিনিমাম হয়, এটার জন্য সে চেষ্টা করতেছে, ঠিক আছে। তাহলে আমরা হচ্ছে এরকমভাবে বলতে পারি যে পৃষ্ঠটানের মাধ্যমে তো হচ্ছে আমরা আণবিক তত্ত্বের মাধ্যমে আমরা পৃষ্ঠটানের ব্যাপারটা ব্যাখ্যা করতে পারি। এটা বিজ্ঞানী ল্যাপ্লাস হচ্ছে প্রদান করছে, এমসিকিউ এর জন্য মাথায় রাখবা। আর ব্যাপারটা হচ্ছে এরকম যে মুক্ত পৃষ্ঠ, যেটা মুক্ত পৃষ্ঠ বা সারফেস বরাবর যে হচ্ছে যে কণাগুলো থাকে তার নিচের দিকে একটা লব্ধি বল অনুভব করে। তো আমি যদি হচ্ছে গিয়ে ওই যে মুক্ত পৃষ্ঠের হচ্ছে গিয়ে কণার যে রেডিয়াস, ঠিক আছে, রেডিয়াসের এই অংশটা যেটা, এই অংশগুলোর মধ্যে সে অলরেডি এখানে অবস্থান করতে চায়। আমি এখান থেকে যদি গোলাপি লাইন থেকে কোনো একটা কণাকে উপরের দিকে নিতে চাই, অবশ্যই সেখানে কি বিভব শক্তি জমা হবে। তো বিভব শক্তি সে আসলে চায় না, সে চায় হলো কি মিনিমাম বিভব শক্তি ধারণ করতে। আর তলের যে হচ্ছে গিয়ে কোনো একটা এরিয়া, ঠিক আছে, এরিয়াটা সর্বনিম্ন হওয়ার কারণটাও আমরা এখানে দেখতে পারলাম, ঠিক আছে। তো চলো হচ্ছে এখন আমরা পরবর্তী পেজে তাহলে চলে যাই। তাহলে এখন পৃষ্ঠটান ও তরল পৃষ্ঠের ক্ষেত্রফলের মধ্যে সম্পর্ক, পৃষ্ঠটান ও তরল পৃষ্ঠের ক্ষেত্রফলের মধ্যে সম্পর্ক। তাহলে আমরা মাত্রই দেখলাম যে তরলের যে হচ্ছে গিয়ে ক্ষেত্রফল, এই ক্ষেত্রফলটা মিনিমাম হবে, ঠিক আছে, তরলের যে ক্ষেত্রফলটা সেটা কেমন হবে, একদম মিনিমাম হবে। তো এটি হচ্ছে তোমার সম্পর্কটা, যে পৃষ্ঠটানের জন্য
তরলের ক্ষেত্রফল মিনিমাম হবে, এই মিনিমাম হওয়ার ফলে মেইনলি তরলের যে হচ্ছে গিয়ে মানে আকারটা, ঠিক আছে, তাকে যদি তুমি হচ্ছে স্বাধীনভাবে রাখো তাহলে দেখা যাবে সে গোলাকৃতির ধারণ করে, ঠিক আছে। তুমি যদি হচ্ছে গিয়ে একদম বৃষ্টির ফুটা যখন পড়ে, ঠিক আছে, বৃষ্টির ফুটা যখন পড়ে বাতাসের ভিতর দিয়ে, তুমি কিন্তু দেখো যে এটা কিন্তু হচ্ছে গিয়ে একদম গোল টাইপের হয়, বা যখন শিলা বৃষ্টি হয় তখন তুমি কিন্তু দেখো যে হচ্ছে শিলাটা গোলাকৃতির হয়। বা তুমি যদি হচ্ছে কি তরলের ভিতর দিয়ে কোনো একটা মধুর ফুটা ফেলো তাহলে সেটাও দেখবা কিন্তু কি একদম গোলকাকৃতির হয়েছে। তো এটা মেনলি হচ্ছে পৃষ্ঠটানের জন্যই, তাহলে তরলের ক্ষেত্রফল কি হবে, মিনিমাম হবে। এই মিনিমাম হওয়ার জন্য মেনলি, আর এই প্রভাবটা বা এই যে মিনিমাম হওয়ার যে ব্যাপারটা, এজন্য তরল ফুটা অলওয়েজ হচ্ছে কি গোলাকৃতি হয়। এজন্যই তরলের ফুটা গোলাকৃতির হয়, ঠিক আছে, গোলাকৃতির হয়। এখন তোমাদের মনে হইতে পারে যে গোলাকৃতির এই কেন হয়, ঠিক আছে, মিনিমাম এরিয়া কি হচ্ছে গিয়ে কি গোলকেরই কিনা, এটা আসলে একটা কোয়েশ্চেন হতে পারে। হ্যাঁ অবশ্যই, যে আমরা যদি হচ্ছে গিয়ে একই ভলিউমের, ঠিক আছে, একটা ফুটা তো অবশ্যই একটা বড় থাকবে, তো ঘনত্ব যেহেতু মানে একটা নির্দিষ্ট মানের, ঠিক আছে, কনস্ট্যান্ট, তাহলে তার হচ্ছে কি একটা ভলিউম থাকবে। তাহলে একটা নির্দিষ্ট তরলের, ঠিক আছে, আমি যদি ধরি হচ্ছে ভলিউমটা একটা নির্দিষ্ট, তো সেই ক্ষেত্রে সে বিভিন্ন শেপের উপর ভিত্তি করে তার পৃষ্ঠতলের ক্ষেত্রফল কিন্তু ভিন্ন রকম হইতে পারে। আমার গোলকটা হচ্ছে কি ঘনকাকৃতির হইতে পারে, ঠিক আছে, আবার হচ্ছে কি ফুটাটা, ঠিক আছে, ফুটাটা হচ্ছে আমার ঘনকাকৃতির হইতে পারে, অথবা হচ্ছে একদম কি গোলকাকৃতির হইতে পারে। তো আমি যদি হচ্ছে বিভিন্ন শেপের কথা চিন্তা করি তাহলে সবগুলো শেপের মধ্যে যে গোলাকৃতি যেটা, এই গোলাকৃতির যে অংশটা সেটারই কিন্তু পৃষ্ঠতলের ক্ষেত্রফল সব থেকে কম হয়। আমরা ইচ্ছা করলে একটা সূত্রের মাধ্যমে সেটা একটু প্রমাণও করতে পারি, আমি তোমাদের হালকা একটু দেখিয়েও দিই। তাহলে দেখো তরলের পৃষ্ঠটানের জন্য কি ক্ষেত্রফল মিনিমাম হতে চায়, আর মিনিমাম যে হতে চায় এর ফলেই তরলের ফুটাটা হচ্ছে গোলাকৃতির হয়, কারণ একটা নির্দিষ্ট ভলিউমের বিভিন্ন শেপের বস্তুর মধ্যে গোলাকৃতি যে বস্তুটা ওরই হচ্ছে গিয়ে কি পৃষ্ঠতলের ক্ষেত্রফল সব থেকে কম। কারণ এটা আমি লিখে দিই কারণ হিসাবে, কারণ নির্দিষ্ট ভলিউমের বিভিন্ন বস্তুর মধ্যে বিভিন্ন শেপের বস্তুর মধ্যে গোলাকৃতি বস্তুর, ঠিক আছে, গোলক আকৃতির বস্তুর পৃষ্ঠতলের ক্ষেত্রফল মিনিমাম হয়। ক্ষেত্রফল মিনিমাম হয়, ঠিক আছে। এই ব্যাপারটা ইচ্ছা করলে আমরা একটা মানে জ্যামিতিকভাবে প্রমাণও করতে পারি। তোমাদের হচ্ছে কি আমি দুইটা উদাহরণ দিই, একটু খেয়াল করো। ধর হচ্ছে কি আমার বস্তুটা হইতে পারতো, ধর একটা নির্দিষ্ট ভলিউমটাকে আমি বি ধরে নিলাম, ঠিক আছে। এখন আমি ধরে নিলাম প্রাথমিকভাবে যে এই নির্দিষ্ট ভলিউমের বস্তুটা ঘনকাকৃতিরও হইতে পারে, মানে হচ্ছে দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সবই সেম, এরকম একটা বস্তু হইতে পারে। তো সেই ক্ষেত্রে এই ভলিউমটা সমান কত হবে বলো তো, এ কিউব হবে না, এ কিউব। আর হচ্ছে কি আমার বস্তুটা যদি গোলাকৃতির হয়, মানে আমি আর কি দুইটা কন্ডিশনে চিন্তা করতেছি, আয়ত আকৃতির ব্যাপারেও আমি হচ্ছে এরকম সূত্রের মাধ্যমে দেখাতে পারতাম। তো যাই হোক, আমি জাস্ট এমনিতেই দেখাচ্ছি, সবগুলা দেখালে হচ্ছে অনেক টাইম লাগবে। আর যে গোলাকৃতির হইতো তাহলে হচ্ছে কি ওর কি আয়তনটা কত, বি ইকুয়াল 4/3 পাই আর কিউব, বি ইকুয়াল 4/3 পাই আর কিউব, ঠিক আছে। তাহলে এখন আমি যদি চিন্তা করি যে দুইটারই আমি পৃষ্ঠতলের ক্ষেত্রফল মাপি, তাহলে দেখি কোনটার পৃষ্ঠতলের ক্ষেত্রফল কত হয়। ঘনকাকৃতির বস্তুর ওর পৃষ্ঠতলের ক্ষেত্রফল কত বলো তো, 6টার পৃষ্ঠ, তাই না, ঘনকাকৃতির বস্তু 6টার পৃষ্ঠ। তাহলে হচ্ছে কি প্রতিটা পৃষ্ঠের ক্ষেত্রফলে কিন্তু কি হবে, স্কোয়ার হবে, কারণ পৃষ্ঠতলের ক্ষেত্রফল কি, মানে ক্ষেত্রফলের সূত্র দৈর্ঘ্য ইন্টু প্রস্থ। তো যেহেতু ঘনকাকৃতির বস্তু মানে সবগুলাই এ, তাহলে আমাদের হবে কি বলতো, যে হচ্ছে কি 6 স্কোয়ার,
ঠিক আছে। আমি যদি এটার টোটাল যে ক্ষেত্রফলটা এরিয়াটা সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল মাপি তাহলে হচ্ছে 6 স্কোয়ার। তো আমাদের দরকার হচ্ছে আসলে কি ভলিউমের মাধ্যমে, যেহেতু হচ্ছে আমরা ভলিউমের মানটাকে এখানে হচ্ছে কি ফিক্সড একটা ভ্যালু ধরছি, একটা নির্দিষ্ট ভলিউম ধরছি, তাহলে আমার কম্পেয়ার করতে হবে কি ভলিউমের মাধ্যমে, যে হচ্ছে কি কোনটার এরিয়া কম অথবা বেশি এটা ভলিউমের মাধ্যমে কিন্তু কম্পেয়ার করতে হবে। কারণ এর মান কত হয় সেটা তো আমরা জানি না, ধরো বি এর মান আমি 100 ধরলাম, এর মান হচ্ছে কি কত হয় সেটা আমার নির্ণয় করতে হবে, বি এর মান হচ্ছে কি আর এর মান কত হয় সেটা আমার নির্ণয় করতে হবে। তার থেকে আমরা যদি ভলিউমের ব্যাপারটা চিন্তা করি, তারপরে আমি আরেকটা তোমাদের এক্সাম্পল দেখাবো, সমস্যা নেই। তাহলে আমি হচ্ছে এখান থেকে এটা যদি নিয়ে আসি, মানে এখান থেকে এটাকে রিপ্লেস করে যদি হচ্ছে আমি বি এর মাধ্যমে কনভার্ট করি, তাহলে বলো তো কত পাবো, যে এখান থেকে আমি পাবো এ স্কোয়ার আমার দরকার, তাই না? তাহলে এ স্কোয়ার হচ্ছে তোমার b⁴ 1/3 ঠিক আছে। এ স্কোয়ারের মানটা আমি একটি নির্ণয় করলাম, একসাথে করে ফেলছি। এ কিউব সমান যেহেতু বি, তাহলে এ সমান হবে b⁴, তারপর হচ্ছে আবার স্কোয়ার। তাহলে আমি বলতে পারি আমাদের এই যে বস্তুটা ছিল হ্যাঁ গণকাকৃতির যে বস্তুটা ছিল তার যে সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল সেটা হচ্ছে 6 × b⁴ ঠিক আছে। আর আমি যদি এই ক্ষেত্রে বলি গোলকাকৃতির যে বস্তুটা, এটা যদি আমি সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল মাপি, তাহলে আমরা পাবো কি বলতো 4πr², তাই না? তার মানে এখানে আমার কি করতে হবে, এই আর এর যে ভ্যালুটা r² যে ভ্যালুটা এটা বি এর মধ্যে প্রকাশ করতে হবে। 4/3πr³ ছিল, তাহলে এখানে আমরা পাবো আর এর ভ্যালু, আমরা আর এর ভ্যালু একসাথে বসিয়ে ফেলতেছি, ঠিক আছে। একদম r² এর ভ্যালু একসাথে বসিয়ে ফেলবো। এখান থেকে চলো আর এর মানটা নির্ণয় করি। তাহলে আর সমান হবে তোমার এখানে, বা r³ চলো আগে নির্ণয় করি, ভেঙে ভেঙে করি। তাহলে 3 × b/4, তারপরে পাই যেটা এটাও নিচে চলে যাবে, তাহলে হচ্ছে 3/4π × b, ঠিক আছে, তাই না ব্যাপারটা? হ্যাঁ। তো এটার উপর আমি যদি এখন হচ্ছে গিয়ে যদি বলি r² কত হবে, তাহলে আমরা পাবো 3/4π, এটার উপর হচ্ছে তোমার একটা পাওয়ার হবে, এটা হবে তোমার 2/3, তারপর হচ্ছে তোমার বি যেটা, এই বি এর উপরেও একটা পাওয়ার হবে, সেটা হচ্ছে গিয়ে তোমার কি 2/3। তো আগেও কিন্তু দেখো আমরা হচ্ছে 2/3 পাইছিলাম, আর এটার সাথে তোমার যে হচ্ছে গিয়ে এখানে একটা নাম্বার হয়েছিল সহগ আকারে, এটা ছিল 6, আর এখানে যে হচ্ছে আমাদের যে নাম্বারটা, এই নাম্বারটা হচ্ছে গিয়ে কি এরকম একটা নাম্বার, এটা হচ্ছে r² মান। এখন চলো আমরা r² মানটা এখানে বসিয়ে দিই। 4πr² যে ছিল, এখানে আমি r² মানটুকু বসিয়ে দিই। সমান আমরা তাহলে পাবো 4π, আর সাথে থাকতেছে 3/4π ⁵ 2/3, এটি তো আমাদের r² মান পাইছি, তাই না? r² মান, আর বি এর মান থাকতেছে b⁴ 2/3। তাহলে আমরা এখানে যদি দেখি যে এই সহগটুকু নির্ণয় করি, এই সহগটুকু যদি আমরা নির্ণয় করি যে এখানে সহগটা কত, এই সহগটা যদি তোমার হচ্ছে গিয়ে কি 6 থেকে বেশি হয়, তাহলে মিন করে যে এটার পৃষ্ঠতলের ক্ষেত্রফল বেশি হবে, যদি 6 থেকে কম হয় তাহলে মিন করে হচ্ছে গিয়ে এটার পৃষ্ঠতলের ক্ষেত্রফল কম হবে। তাহলে চলো আমরা এটা একটু নির্ণয় করে দেখে ফেলি। × 4π, তাহলে এই যে ভ্যালুটা এটা হচ্ছে 4.83, তাহলে এই ভ্যালুটা হচ্ছে তোমার 4.83 b⁴ 2/3। ব্যাপারটা কি বুঝতে পারছো? হয়তো একটু বেশি পেঁচানো হয়ে গেছে, আমি তোমাদের আবার একটু সামারি করে দিচ্ছি। আর এটা হচ্ছে তুমি ভাগ করে ফেলো এরকম, এর সমান এটা হচ্ছে তোমার এরিয়াটা আর কি। তো এটা বোঝানোর জন্য এই পাশে লিখছিলাম, তো এভাবে ডিভাইড করে ফেলো। ওকে, এটা এই পাশের একটা অংশ, মানে আর নির্ণয়ের অংশ, আর ওইটা হচ্ছে তোমার এ নির্ণয়ের অংশ। তাহলে আমরা একটা নির্দিষ্ট হচ্ছে গিয়ে গোলক বস্তু ধরে নিয়েছিলাম, একটা নির্দিষ্ট গোলক না, মানে একটা বস্তু ধরো একটা নির্দিষ্ট বড়ের পানির ফুটা আমি চিন্তা করলাম, বা পানির যে হচ্ছে গিয়ে বড় সেটা আমি চিন্তা করলাম, তার ভলিউম হচ্ছে বি। এখন আমরা জানি না সে আসলে হচ্ছে গিয়ে কি গোলক আকৃতির হবে নাকি গণক আকৃতির হবে নাকি আয়ত আকৃতির হবে, ঠিক আছে। তো সেই ক্ষেত্রে হচ্ছে আমরা দেখলাম তার যে শেপটা সেটা যদি হচ্ছে তোমার গণক আকৃতির হয়, তাহলে তার সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল হবে 6 × b⁴ 2/3। আর সে যদি হচ্ছে গিয়ে কি গোলক আকৃতির হয়, তাহলে তার হচ্ছে সমগ্র পৃষ্ঠের ক্ষেত্রফল হবে 4.83 b⁴ 2/3। তার মানে দুইটা ক্ষেত্রেই b⁴ 2/3 কমন, এই যে b⁴ 2/3 b⁴ 2/3 কমন। তো তার মানে হচ্ছে কি এই যে টোটাল ভ্যালুটা, এই ভ্যালুটা কিসের উপর ডিপেন্ড করতেছে? সহগের উপর ডিপেন্ড করতেছে। এখানে সহগটা হচ্ছে 6, এখানে সহগটা হচ্ছে 4.83। তার মানে একদম শিওর যে হচ্ছে গিয়ে কি এই অংশটাই আমার কি হবে কম হবে, ঠিক আছে, একদম শিওর এই অংশটা আমার কম হবে, আর এই অংশটা কি হবে বেশি হবে, মানে এই এরিয়াটা বেশি, এই এরিয়াটা হচ্ছে তোমার কি কম। তার মানে আমরা আগেই পড়ছি যে হচ্ছে তরলের যে
অংশটা সেটা হচ্ছে গিয়ে সব থেকে মিনিমাম এরিয়া দখল করতে চায়, তার মানে হচ্ছে গিয়ে কি আমাদের এই টাইপের আকৃতিটাই সে দখল করবে। তো এই টাইপের আকৃতিটা কী ছিল তোমার হচ্ছে গিয়ে কি গোলক আকৃতির ছিল, যেন তরল ফুটা অলওয়েজ হচ্ছে গিয়ে কি গোলক আকৃতির ব্যাপার ধারণ করতে চায়, ঠিক আছে, শেপ ধারণ করতে চায়। তো তোমাদের এই ব্যাপারটাকেই মানে হয়তো তোমাদের কাছে একটু ইলজিক্যাল লাগতে পারে, হয়তো আমি ওই সূত্রের মাধ্যমে দেখাইছি, তো এটা হচ্ছে ব্যাপারটা কি একটু অন্যরকম লাগতে পারে। আমি তোমাদের হচ্ছে বাস্তব জীবনের একটা এক্সাম্পল দিয়ে বলি। ধরো তুমি হচ্ছে গিয়ে কোনো একটা জায়গা তুমি চিন্তা করছো ফার্মিং করবা, ঠিক আছে, একটা জায়গা নিশ্চয় যে এখানে তুমি হচ্ছে কৃষিকাজ করবা, ফার্মিং করবা। তো করার পর এখন তুমি চিন্তা করলা যে আমি হচ্ছে গিয়ে জায়গাটা কেমন হইলে, অবশ্যই তুমি যদি ভালোভাবে ফার্মিং করতে চাও তাহলে কী করতে হবে, চারপাশে মানে দেয়াল টাইপের কিছু একটা করতে হবে। ধরো হচ্ছে তুমি কৃষিকাজ করবা, তো হচ্ছে গিয়ে ছাগলে কী করে ফেলবে যে কি বলে এটাকে লাখ টাকার বাগান খায় 1 টাকার ছাগলে। তো তুমি যদি হচ্ছে এরকম বাগান করো তাহলে হয়তো ছাগল এসে কি উৎপাত শুরু করবে, ছাগলের উৎপাতে তোমার লস হবে। তো তুমি চিন্তা করলো তুমি তার চারপাশে কী করে দিবা, বাউন্ডারি করে দিবা। এখন তোমার যে হচ্ছে এখানে এরিয়াটা যে ছিল, এই এরিয়াটা মনে করো হচ্ছে কি 100 স্কোয়ার ফিটের একটা এরিয়া, মানে হচ্ছে দৈর্ঘ্য তোমার হচ্ছে 110, দৈর্ঘ্য হচ্ছে ধরো তোমার 10 মিটার, আর প্রস্থ যেটা এটা হচ্ছে তোমার কি 10 মিটার। মানে তোমার হচ্ছে কি এখানে যে বাগানটুকু হবে এই বাগানটুকুর হচ্ছে কি এরিয়া হবে 100 মিটার স্কোয়ার, মানে হচ্ছে 100 মিটার স্কোয়ারের জায়গা ফিট বল, যেহেতু এখানে মিটার লিখছি ওকে মিটারই থাকো, তাহলে হচ্ছে 100 বর্গ মিটার জায়গা তুমি কি করতেছো, ফার্মিং করতেছো। তো তুমি যদি চারপাশে বাউন্ডারি করতে চাও তাহলে বলো তো কত ফিট বাউন্ডারি করতে হবে, এই পাশে 10 ফিট, এই পাশে 10 ফিট, এই পাশে 10 ফিট, এই পাশে 10 ফিট, মানে তোমার বাউন্ডারি টোটাল হচ্ছে বাউন্ডারি করতে হবে তোমার 40 ফিট, 40 মিটার, 40 মিটার বাউন্ডারি করতে হবে তোমার কি, যেহেতু মিটার এককে বলছি তাহলে হচ্ছে তোমার কি 40 মিটার তোমার বাউন্ডারি করতে হবে, ঠিক আছে। আর তুমি যদি হচ্ছে গিয়ে মানে এই 100 বর্গ মিটার জায়গায় তুমি আসলে ফার্মিং করতা, কিন্তু ধরো তোমার জায়গাটা ওই স্কোয়ার শেপের না হয়ে ধরো এটা একটু হচ্ছে লম্বা আকৃতির হয়েছে। লম্বা আকৃতি কীভাবে, ধরো হচ্ছে এটার যে দৈর্ঘ্য এই দৈর্ঘ্যটা হচ্ছে ধরো তোমার 20 মিটার, আর প্রস্থ যেটা এটা ধরো হচ্ছে তোমার 5 মিটার। তাহলে খেয়াল করো এই যে আমাদের এই এরিয়াটাও কিন্তু হচ্ছে গিয়ে কি 100 বর্গ মিটারই, কিন্তু এইটাকে তুমি যদি বাউন্ডারি করো তাহলে টোটাল কত মিটার বাউন্ডারি করা লাগতেছে, এই পাশে 20 এই পাশে 20, মানে হচ্ছে 40, এই পাশে 5 এই পাশে 5, মানে হচ্ছে টোটাল বাউন্ডারি করা লাগবে তোমার কি এই ক্ষেত্রে 50 মিটার। তাহলে এই পাশে তোমার বাউন্ডারি করা লাগতেছে 50 মিটার। তাহলে তুমি কিন্তু প্রফিট সেমই পাবা, যেহেতু এখানেও তোমার যতটুকু জায়গা এখানেও তোমার কি ততটুকু জায়গায়, মানে তোমার হচ্ছে কি এরিয়াটা সেমই, কিন্তু আমরা দেখতেছি বাউন্ডারি করা লাগতেছে দুই ক্ষেত্রে দুই রকম, মানে পরিসীমা যেটা দুইটা হচ্ছে দুই রকম। তো এই নির্দিষ্ট শেপের জায়গার জন্য আমরা যদি অন্তরীকরণের মাধ্যমে প্রমাণ করি তাহলে হচ্ছে আমরা দেখি যে হচ্ছে স্কোয়ার শেপের যে জায়গা ওর পরিসীমা সব থেকে মিনিমাম হয়ে অলওয়েজ, ঠিক আছে। স্কোয়ার শেপের যে জায়গা ওর কি ওর হচ্ছে গিয়ে তোমার পরিসীমার বেলোটা মানে দেয়াল করার যে অংশটা দৈর্ঘ্যটা এটা হচ্ছে সব থেকে কম হয়, আর অন্য যে কোনো শেপ হলেই তখন কী হবে আরও বেশি হবে, ঠিক আছে। আর গোলক যদি একদম হচ্ছে বৃত্তাকার হইতো, বৃত্তাকারের জন্য হচ্ছে কি আরও কম হইতো, তো বৃত্তাকারে আমরা এখানে কাউন্ট করতেছি না আর। তো এজন্যই মেনলি হচ্ছে আমরা পানির যে বোতল দেখি, পানির বোতল কিন্তু বিভিন্ন শেপের হইতে পারতো, ঠিক আছে, কিন্তু পানির বোতলগুলো হয় কি একদম হচ্ছে বৃত্তাকার শেপের, কারণ সেখানে প্লাস্টিকের পরিমাণ কম লাগে। আর তুমি যদি হচ্ছে আরও বিভিন্ন ডিজাইনে চ্যাপটা করে হচ্ছে গিয়ে কি বানাতে চাও, ধরো একটা পানির বোতল তুমি এরকম ভাবে বানাতে চাচ্ছ, আরেকটা হচ্ছে এরকমভাবে বানাতে চাচ্ছ, তাহলে দেখাই যাচ্ছে এখানে কি প্লাস্টিকের পরিমাণ তোমার বেশি লাগবে, ঠিক আছে, এই আর কি ব্যাপারটা। তো যাই হোক এগুলো হচ্ছে এক্সট্রা কথাবার্তা বললাম, তোমরা ইচ্ছা করলে এগুলো স্কিপও করতে পারো, মানে এই 2 স্লাইড ইচ্ছা করলে স্কিপ করতে পারো। ওকে, তাহলে চলো আমরা এখন যেটা দেখবো সেটা হচ্ছে পৃষ্ঠটান। তো আমরা দেখলাম যে এটা একটা বৈশিষ্ট্য, এর ফলে হচ্ছে কি তরলের যে তোমার অংশটা সেটা কম ক্ষেত্রফল ধারণ করতে চায়। তো এখন এই পৃষ্ঠটানে কিন্তু কিছু নির্ভরশীলতা আছে, ঠিক আছে, একটা বৈশিষ্ট্য যে কোনো ধর্ম বা বৈশিষ্ট্য এগুলো কিন্তু বিভিন্ন নিয়ামকের উপর ডিপেন্ড করতে পারে। তো আমাদের যে পৃষ্ঠটানের যে বৈশিষ্ট্যটা, এই পৃষ্ঠটানের ব্যাপারটা বেশ কয়েকটা জিনিসের উপর ডিপেন্ড করে। তো সর্বপ্রথম যেটা আসছে সেটা হচ্ছে তাপমাত্রা। তো তরলের তাপমাত্রা তুমি যদি হচ্ছে বৃদ্ধি করো তাহলে পৃষ্ঠটান কমে যায়। তো তাপমাত্রার সাথে যে সম্পর্কটা আছে এটা তুমি একটা সূত্রের মধ্যে মাথায় রাখতে পারো, এরকম মাথায় রাখতে পারো। ধরো হচ্ছে কি T1 তাপমাত্রায়, বা আমরা এটাকে টি নটও বলি অনেক সময়, ধরো T0 তাপমাত্রায় একটা বস্তুর পৃষ্ঠটান ছিল ধরো তোমার T0, ঠিক আছে, কেলভিন স্কেলে এটা। আর ধরো হচ্ছে তোমার T θ তাপমাত্রায় ওই তরলের পৃষ্ঠটান হচ্ছে ধরো T2। তাইলে আমরা যদি বলি তাপমাত্রার সাথে তার যে পৃষ্ঠটানের পরিবর্তন এটা কী হারে আসলে হচ্ছিল, ঠিক আছে, এটা আমরা একটা সূত্রের মাধ্যমে এরকমভাবে নির্ণয় করতে পারি। এটাকে হচ্ছে একটা নির্দিষ্ট তরলের তাপমাত্রার সাথে তরলের পৃষ্ঠটানের সম্পর্ক বলা হয়।
বা হচ্ছে গিয়ে তরলের পৃষ্ঠটান সহগও বলা হয়, ঠিক আছে, তরলের পৃষ্ঠটান সহগ বা উৎসতা সহগও বলতে পারো, পৃষ্ঠটানের উৎসতা সহগ। মানে রোদের ক্ষেত্রেও তোমরা একটা পাইছো, হয়তো 9-10 রোদের সাথে সূত্রটা ছিল না, ইন্টারে পাবা, ঠিক আছে, ঠিক সেমভাবেই মানে সূত্রটা, ঠিক আছে, একদম সেম টু সেম টাইপের সূত্রটা। তো এই ক্ষেত্রে হচ্ছে আমরা যেটা নির্ণয় করি সেটা হচ্ছে, ধরো যেহেতু আমরা বলতেছি যে তরলের তাপমাত্রা বৃদ্ধি করলে পৃষ্ঠটান কমে যায়, ঠিক আছে, পৃষ্ঠটানটা হচ্ছে এখানে কিন্তু কমে, তার মানে T2টা হচ্ছে এখানে কম, আর T0 যেটা এটা হচ্ছে তোমার বেশি, তার মানে আমাদের যে পরিবর্তনটা হয় সেটা হচ্ছে ধরো তোমার T0 মাইনাস T2, বা তুমি ইচ্ছা করলে T2টাকে এখানে আগে লিখতে পারতাম, ঠিক আছে, মানে তখন একটা সামনে আর কি মাইনাস থাকতো। তো ফাইনালি আর কি আমরা এরকম পাই, আর এই যে পরিমাণ তাপমাত্রা তুমি চেঞ্জ করছো এটা যদি থিটা হয়, ঠিক আছে, এটাকে আমরা ডেল থিটা বললাম, তাহলে হচ্ছে T2 যেটা এটা সমান তোমার দাঁড়ায়। আর এখানে একটা ব্যাপার হচ্ছে টি নটেরও একটা ব্যাপার আসে, যে হচ্ছে কি 0°C তাপমাত্রার পরিবর্তনের সাথে আর কি যেভাবে চেঞ্জটা হয়। তো এখানে তুমি ফাইনালি এরকম একটা সূত্র পাও যে টি থিটা সমান T0 ইন্টু 1 মাইনাস আলফা থিটা, ঠিক আছে, মানে ফাইনালি কি এরকম একটা সূত্র আসে, টি থিটা সমান T0 ইন্টু 1 মাইনাস আলফা থিটা। এটা বইয়ের মধ্যে আছে কিনা আমি শিওর না, তবে সূত্রটা আমি একদম হচ্ছে কি ডিটেলসে যে দেখাচ্ছি, মানে একদম এই T0 মানে ডেফিনেশন সহ এরকমভাবে দেখাচ্ছি না, যদি তোমাদের কখনো অঙ্কের প্রয়োজন হয় তাহলে হচ্ছে তোমরা আর কি এটা মাথায় রাখবা, যে এই সূত্রটা ইউজ করে তুমি হচ্ছে কি, ধরো একটা অঙ্ক দেওয়া আছে এরকমভাবে যে তোমার যে তাপমাত্রায়, ধরো এটা একটু বক্স করে দিই, বিশাল অবস্থা, আচ্ছা যাই হোক, ওকে, এটাই জাস্ট হচ্ছে কি মুখস্থ রেখে দাও যে T0 টি থিটা ইকুয়াল T0 1 মাইনাস আলফা থিটা। টি থিটা হচ্ছে θ°C তাপমাত্রায় তোমার পৃষ্ঠটান, T0 হচ্ছে তোমার 0°C তাপমাত্রায় পৃষ্ঠটান, আর 1 মাইনাস আলফা হচ্ছে তো বললামই পৃষ্ঠটানের উষ্ণতা সহগ, আর থিটা হচ্ছে গিয়ে তোমার তাপমাত্রার পরিবর্তন, এটাকে তুমি ডেল্টা থিটাও বলতে পারো, ডেল্টা থিটা, আলফা ডেল্টা থিটা। তো এই সূত্রটা আর কি আমাদের মাথায় রাখতে হবে টোটালি। ওকে, তারপর হচ্ছে সংস্পর্শ, তরলের মুক্ত তরলের সংস্পর্শে যে পদার্থ থাকে তার উপর পৃষ্ঠটান নির্ভর করে। তরলের যে ঘনত্ব এটার উপর ডিপেন্ড করে। দ্রবীভূত বস্তু যদি থাকে, কারণ দ্রবীভূত বস্তু দুই ধরনের হতে পারে, একটা হচ্ছে তোমার জৈব বস্তু, এটা হচ্ছে তোমার হতে পারে কি অজৈব বস্তু, এটা এখানে অজৈব আর এটা হচ্ছে তোমার কি জৈব। তো এই দুই টাইপের বস্তু যদি দ্রবীভূত থাকে তাহলে হচ্ছে দুই রকম সম্পর্ক দেখা যায়। তরলের উপস্থিত মাধ্যম, তরলের মুক্ত পৃষ্ঠ যদি হচ্ছে বায়ু মাধ্যম না থেকে অন্য কোনো মাধ্যম থাকে, বা হচ্ছে বায়ুটা যদি খুব বেশি শুষ্ক হয়, তো সেই ক্ষেত্রে হচ্ছে গিয়ে কিন্তু আমাদের পৃষ্ঠটানের পরিবর্তন হতে পারে। দূষণ, তড়িতাহিত প্রভাব, এইগুলো জাস্ট হচ্ছে তোমরা এমসিকিউ এর জন্য আর কি মাথায় রাখবা, যে হচ্ছে কি কি থাকলে আমাদের হচ্ছে এই প্রভাবটা হয়, আর হচ্ছে পৃষ্ঠটান বাড়ে নাকি হচ্ছে কমে। ধরো তোমার আসতে পারে যে কোনো একটা তরলে জৈব পদার্থ বিদ্যমান আছে, ঠিক আছে, দ্রবীভূত আছে, তো তখন হচ্ছে পৃষ্ঠটানটা তোমার বাড়বে নাকি কমবে, এগুলো জাস্ট এমসিকিউ এর জন্য। আর এই সূত্রটা নিয়ে আমি আরেকটু কথা বলে ফেলি। অনেক পদার্থের অনেক ধর্মই আছে যেটা হচ্ছে তাপমাত্রার সাথে তোমার কি হইতে পারে, চেঞ্জ হইতে পারে। তো এই ধর্মের জন্য মানে তোমার যদি একটা নির্দিষ্ট তাপমাত্রা দিয়ে বলে যে 0°C বলছিল তার যে ধর্মটার, ওই ধর্মটার মান হচ্ছে এত, তাহলে θ°C তাপমাত্রায় ধর্মটার মান কত হবে, এরকম টাইপের কোয়েশ্চেন প্রায় আমাদের হচ্ছে বড় অঙ্কের জন্য করা লাগে, বা সরাসরিও কিন্তু এরকমভাবে তোমার কোয়েশ্চেন আসে। তো এই ক্ষেত্রগুলোতে হচ্ছে গিয়ে যদি ওই বৈশিষ্ট্যটা তাপমাত্রার সাথে যদি বৃদ্ধি পায়, তাহলে সূত্রের ফর্মটা হয় এরকম, টি থিটা ইকুয়াল, বা হচ্ছে বৈশিষ্ট্যের জন্য আমি কি লিখবো, এখানে তো পৃষ্ঠটানের জন্য টি লিখছিলাম, ধরো রোদ হচ্ছে তাপমাত্রার সাথে বাড়ে, তাহলে রোদ সমান হয় টি থিটা, আর থিটা সমান R0 ইন্টু 1 প্লাস আলফা ডেল থিটা, ঠিক আছে। বৈশিষ্ট্যটা যদি বৃদ্ধি পায় তাহলে সূত্রের ফর্মেটটা হয় এরকম, মানে মাঝখানে প্লাস হয়, আর যদি বৈশিষ্ট্যটা তাপমাত্রার বৃদ্ধির সাথে হ্রাস পায়, ধরো পৃষ্ঠটানের জন্য কি পাইছিল, হ্রাস পাইছিল, যে তরলের তাপমাত্রা বৃদ্ধি করলে পৃষ্ঠটান কি হয়, কমে যায়, তাহলে এই ক্ষেত্রগুলোতে হচ্ছে আমাদের এই বৈশিষ্ট্যটা যেটা, এটা টি থিটায় যে বৈশিষ্ট্য, এটা হচ্ছে T0 1 মাইনাস আলফা থিটা, আর যদি বাড়ে তাহলে হচ্ছে প্লাস। তো এরকম অনেক বৈশিষ্ট্য আছে যেগুলো তোমরা ইচ্ছা করলে এই সূত্রের মাধ্যমে, মানে ফরম্যাটটা সেম, এই টাইপের যে সূত্রগুলোর জন্য কি ফরম্যাটটা সেম, জাস্ট মাঝখানে প্লাস অথবা মাইনাস, তাহলে এটা মাথায় রাখবে, ঠিক আছে। ওকে, তাহলে চলো আমরা পরবর্তী অংশে চলে যাই, দেখি পরবর্তী অংশে কি আছে। এখন আমরা যেটা দেখবো সেটা হচ্ছে পৃষ্ঠটান সম্পর্কিত কিছু ঘটনা। মানে পৃষ্ঠটান তো আমরা বুঝতে পারলাম যে তরলের উপরে যে পৃষ্ঠটা সেটা হচ্ছে একদম টান অবস্থায় থাকে। তো এই টান অবস্থায় থাকার ফলে আসলে কিছু ঘটনা আমরা পরিলক্ষিত করতে পারি। কচু পাতায় জল ফেললে পৃষ্ঠটানের জন্য জল গোলাকার আকার ধারণ করে, এটা আমরা অলরেডি বলছি যে জল কেন গোলাকার ধারণ করে, শুধুমাত্র পানি না, যে কোনো তরলেই
পানি কচুরি পাতাকে ভিজায় না, কিন্তু হচ্ছে আম পাতাকে কি করে ভিজায়। তো এটা আসলে হচ্ছে সংশক্তি বল এবং হচ্ছে আসঞ্জন বল, কচুরি ভিজে। পৃষ্ঠটানের জন্য বৃষ্টির জল গোলাকার হয়, এটা আমরা পড়ছি। গরম পানিতে অথবা সাবান পানিতে কাপড় আরও বেশি পরিষ্কার হয়, ঠিক আছে। এটা অনেক সময় অনুধাবনমূলক কোশ্চেনে কিন্তু আসে। সবগুলাই এখানে যেগুলো লিখছি প্রায় সবগুলোই তোমার অনুধাবনমূলক কোশ্চেনে আসতে পারে। গরম পানিতে সাবান পানিতে কাপড় আরও বেশি পরিষ্কার হয়, কারণ আমরা একটু আগেই দেখলাম যে এখানে যে তরলের তাপমাত্রা বৃদ্ধি করলে কি হয়, পৃষ্ঠটান তোমার কমে যায়। আবার হচ্ছে তুমি যদি হচ্ছে কি জৈব পদার্থ দ্রবীভূত থাকে তাহলেও কি পৃষ্ঠটান কমে। তাহলে আমরা যখন হচ্ছে কি তরলকে কি করি, গরম করি, গরম করলে কি হবে, পৃষ্ঠটান কমবে, যেহেতু তাপমাত্রা বাড়তেছে। আবার হচ্ছে সাবান পানি, সেখানেও কি পৃষ্ঠটান কমবে। তো এই ক্ষেত্রগুলোতে পানি যেহেতু পৃষ্ঠটান কমতেছে, মানে নিজেদের মধ্যকার কণাগুলোর আকর্ষণ বল কমতেছে, তখন দেখা যায় কাপড়ের আর হচ্ছে গভীর মানে অতি সূক্ষ্ম ভিতরের যে অংশ, সেই অংশে গিয়েও হচ্ছে গিয়ে কী করতে পারে, ময়লা পরিষ্কার করতে পারে। গাছে পানি পরিবহন হয়, সেম ঘটনা। একটি সূচ অথবা পাতলা ব্লেড জলের উপর সাবধানে রাখলে সুষ্ঠু বেসে থাকে পৃষ্ঠটানের জন্য। তো এই যে এটাও কিন্তু ওই যে শুরুতে আমরা যেটা বলছিলাম যে হচ্ছে গিয়ে যে মশা, যে ঠিক আছে, মশা কিন্তু পানির মধ্যে হচ্ছে গিয়ে কিন্তু বেসে ছিল, তার পা হচ্ছে এই অংশটাকে একটু ডাবাই ছিল, কিন্তু বেসে কিন্তু ছিল। তো এই যে টান টান থাকার ফলেই কিন্তু এটা হয়েছিল। তারপরে মাকড়সা, পোকামাকড়, এটা আগেরটাই। সূচ অথবা মাকড়সা কী ব্যাপার, কাচের একটি কৈশিক নলকে জলপূর্ণ বিকারের মধ্যে ডুবালে নল বরাবর জল কিছুটা উপরে উঠে আসে। তো আমরা কৈশিক নল সম্পর্কে এখনো জানি না, বা কৈশিকতা সম্পর্কে এখনো জানি না। তো এটা হচ্ছে তোমরা এখন স্টার মার্ক রেখে দিতে পারো, কারণ আমরা পরবর্তী 2-1 লেকচারের মধ্যেই এটা পড়বো যে কৈশিকতা কী, বা হচ্ছে গিয়ে জলপূর্ণ বিকারে ডুবালে নল বরাবর জল কিছুটা উপরে উঠে আসে। এই ব্যাপারটা হচ্ছে আমরা মানে পরবর্তী টপিকগুলোতে পড়বো। তো এইগুলো ছিল আজকে হচ্ছে আমাদের পৃষ্ঠটানের যে থিওরি আলোচনা, সেগুলো, ঠিক আছে। মানে থিওরি রিলেটেড কথাবার্তাগুলো আমরা ক্লিয়ার আইডিয়া আশা করি হয়েছে। এখন আজকে আমরা হচ্ছে চলো ম্যাথে চলে যাব, ঠিক আছে। আজকে আমরা কিছু ম্যাথও প্র্যাকটিস করব পৃষ্ঠটান রিলেটেড। এখন ম্যাথে যাওয়ার আগে, আমরা যে ম্যাথ করব, ম্যাথে যাওয়ার আগে আমাদের হচ্ছে খুবই ইম্পর্ট্যান্ট একটা কনসেপ্ট জানা থাকতে হবে। মানে এটা হচ্ছে খুব বেশি জরুরি, ঠিক আছে। মানে এটা ছাড়া আমরা পৃষ্ঠটানের ম্যাথ করতেই পারবো না। পৃষ্ঠটানের জন্য আমরা সূত্র মুখস্থ করে ফেলছি, তোমাদের মনে হইতে পারে আমরা তো সূত্র মুখস্থ করছি যে টি ইকুয়াল কি F/L, টি ইকুয়াল F/L, খুবই নর্মাল সূত্র, ঠিক আছে। এটা তো হচ্ছে গিয়ে কি মানে ক্লাস 5-6 বাচ্চাও এই সূত্র মুখস্থ রাখতে পারে। কিন্তু এখানে সূত্রটা ম্যান্ডেটরি না, আমাদের হচ্ছে এই কনসেপ্টটা ম্যান্ডেটরি থাকা লাগবে। যে আমরা পৃষ্ঠটানের যে সূত্রটা টি ইকুয়াল F/L, আমরা বলছিলাম L হচ্ছে দৈর্ঘ্য, ঠিক আছে, যতটুকু দৈর্ঘ্য বরাবর হচ্ছে কি আমি চিন্তা করতেছি, আর হচ্ছে F হচ্ছে বল, আর টি হচ্ছে তোমার পৃষ্ঠটান। তো এই যে পৃষ্ঠটানের সূত্রে আমরা একটা L পাইছি, যে পৃষ্ঠটানের সূত্রে L, এই L এর মানটা আমরা কখন কত বসাবো, এইটাই হচ্ছে এখানে ইম্পর্ট্যান্ট কনসেপ্টটা। এখানে মাথায় রাখতে হবে যে আমাদের পৃষ্ঠটানের সূত্রে Lটা হচ্ছে গিয়ে যে তরলের সংস্পর্শে থাকা দৈর্ঘ্য কোনো একটা পদার্থ, ঠিক আছে। আমি যখন হচ্ছে গিয়ে ধরো একটা তরলের পৃষ্ঠে আমি কি করলাম, একটা সূচ অথবা ব্লেড, ঠিক আছে, সূচ হইতে পারে, একটা ব্লেড হইতে পারে, অথবা মাকড়সার যে পা, ঠিক আছে, আমি হচ্ছে তরলের সংস্পর্শে নিলাম। তো নেওয়ার পর আমার তরল কিন্তু একটা নির্দিষ্ট দৈর্ঘ্য জুড়ে এই বস্তুটাকে স্পর্শ করে থাকবে। ধরো আমি একটা হচ্ছে কি সূচ যখন তরলের সংস্পর্শে রাখলাম, তাহলে সূচের যে দৈর্ঘ্যটা, এই দৈর্ঘ্যটাকে তরল টাচ করে আসছে, তাই না। তো আমাদের হচ্ছে গিয়ে কতটুকু দৈর্ঘ্য, ঠিক আছে, আমাদের এই যে টি ইকুয়াল F/L, এই Lটা হচ্ছে গিয়ে তরল বস্তুর কতটুকু দৈর্ঘ্য জুড়ে টাচ করে আছে, তরল বস্তুর কতটুকু দৈর্ঘ্য জুড়ে বা এখানে আমরা যতটুকু লিখতে পারি, টি ইকুয়াল হচ্ছে গিয়ে তরল বস্তুর যতটুকু দৈর্ঘ্য জুড়ে টাচ করে আছে, যতটুকু দৈর্ঘ্য জুড়ে টাচ করে আছে, এটা হচ্ছে তোমার L এর মান। মানে তোমার সূত্রটা তো মুখস্থ, টি ইকুয়াল F/L, তোমার অবশ্যই এই যে L এর যে মানটুকু, এটা এরকমভাবে সতর্কতার সাথে বসাতে হবে। মানে ওই যে বাউন্ডারি করার মতো, ওই যে কিছুক্ষণে আমরা বাউন্ডারি এক্সাম্পল দিছি, ধরো হচ্ছে কতটুকু তোমার বাউন্ডারি করা লাগতেছে আর কি, ঠিক আছে। কত আয়তন বা কত ক্ষেত্রফলের বাউন্ডারি করা লাগতেছে এটা ম্যাটার না, তোমার কত দৈর্ঘ্যের বাউন্ডারি তৈরি করা লাগতেছে, ঠিক আছে। এখানেও সেম, যে তোমার কতটুকু দৈর্ঘ্য জুড়ে টাচ করে আছে। আমি যদি এখন তোমাদের একটা এক্সাম্পল আকারে বলি, যে ধরো আমি খুবই চিকন একটা সুই নিলাম, ঠিক আছে, সুই তো আমরা হচ্ছে দেখে অভ্যস্ত, তাই না। ধরো খুবই চিকন একটা সুই নিলাম, খুব চিকন, ঠিক আছে, মানে যার প্রশ্ন নিয়ে বললেই চলে। এখন আমি যদি এটাকে তরলের সংস্পর্শে আনি, ধরো চারপাশে তরল আছে, যেই পাশে এই যে
গোলাপ ধরো নীল নীল যে কণাগুলো এগুলো হচ্ছে ধরো পানি বা তরল, যে কোনো তরল হইতে পারে। তাইলে দেখো আমাদের এই সূচ, ঠিক আছে, এই সূচটাকে যে হচ্ছে গিয়ে টাচ করে আছে তরলের কণাগুলা, তাহলে কতটুকু দৈর্ঘ্য জুড়ে টাচ করে আছে বলো তো? এই যে এই পাশে হচ্ছে এল দৈর্ঘ্য জুড়ে টাচ করে আছে, আর প্রস্থটাকে তো আমরা হচ্ছে গিয়ে একদম আলোচনার বাইরে ধরতেছি যে প্রস্থটাকে নাই বললেই চলে, যে একদম প্রায় প্রস্থ নেই বললেই চলে এরকম একটা সই। তো সেই ক্ষেত্রে হচ্ছে এই পাশে একটা দৈর্ঘ্য জুড়ে টাচ করে আছে, এই পাশে একটা দৈর্ঘ্য জুড়ে টাচ করে আছে, তার মানে এই ক্ষেত্রে আমার কি 12। আমি এই যে কলমটা, এই কলমটাকে যদি পানির সংস্পর্শে আনি, তাহলে এই যে এই পাশের দৈর্ঘ্য জুড়ে টাচ করে থাকবে, প্রস্থটাকে তো আমরা কাউন্ট করতেছি না, আর এই পাশের যে দৈর্ঘ্যটা ওইটার জুড়েও টাচ করে থাকবে, ঠিক আছে। তাহলে এই ক্ষেত্রে আমরা বলবো যে সূচের জন্য যদি এরকম হয় যে সূচ মানে খুবই চিকন সূচ, প্রস্থ নেই বললেই চলে, জাস্ট একটা সূচ, চিকন সূচের জন্য হবে তোমার 2 × L, মানে 2 দৈর্ঘ্য। চিকন সূত্রের জন্য তোমার কি এল, আমরা কিন্তু এই যে ক্যাপিটাল এল সূত্রের যে এলটুকু, এই এলটুকু কীভাবে নির্ণয় করতে হয় সেটা আমরা দেখতেছি। আর এই যে স্মল এল যেটাকে আমরা বলতেছি এটা হচ্ছে কি সূচের দৈর্ঘ্য, আমরা ক্যাপিটাল এল এর মানগুলো কেমন হবে সেটা আমরা দেখতেছি। চিকন যদি সূচ হয় তাহলে 2 × L, যেখানে এলটা হচ্ছে তোমার কি সূচের দৈর্ঘ্য। এখন হইতে পারে কি তোমার একটা আয়ত আকৃতির বস্তু হইতে পারে, ঠিক আছে, এরকম হইতে পারে না যে তোমার এটা এই বক্সটুকুকে আমি পানির সংস্পর্শে নেব, তোমাদের প্রায় বক্সটুকু প্রায় হচ্ছে তোমাদের আমি দেখাই, ঠিক আছে, আমি এইরকম তো হইতে পারে যে এই বক্সটুকুকে আমি পানির সংস্পর্শে নেব, অল্প পরিমাণ ডুবাতে চেষ্টা করব, তাইলে পানি কি এই দৈর্ঘ্যটাকে টাচ করে থাকবে, 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 মানে পরিসীমা, আয়তের ক্ষেত্রে যে পরিসীমা সেই ক্ষেত্রে হচ্ছে পরিসীমার মানটুকু, মানে হচ্ছে কি আমার 2টা দৈর্ঘ্য এবং 2টা প্রস্থ, ঠিক আছে। তাহলে আয়ত আকৃতির বস্তু যদি থাকে, আয়ত আকৃতি, তাহলে হচ্ছে তোমার 2টা দৈর্ঘ্য মানে 2L প্লাস 2টা প্রস্থ 2B, বা আমরা হচ্ছে কি দৈর্ঘ্য ইন্টু প্রস্থকে AB দ্বারা অনেক সময় প্রকাশ করি, তাহলে আমরা হচ্ছে এখানে AB লিখি, হ্যাঁ, 2A × 2B, 2 বা একসাথে লিখে ফেলি 2 × A + B। এই যে আমরা 9 10 যে পরিসীমা সূত্র পড়ে আসছি, তোমার যদি হচ্ছে বর্গাকার বস্তু থাকে, ঠিক আছে, বর্গাকার বস্তু থাকে, তাহলে হচ্ছে তোমার কি বলতো 4A, কারণ চারদিকেই কি তার দৈর্ঘ্য সেম, তাহলে তোমার 4A। তোমার যদি হচ্ছে কি একটা বৃত্তাকার বস্তু থাকে, ধরো একটা পয়সা, বা হচ্ছে আমরা ক্যারাম খেলছি, ক্যারামের যে স্ট্রাইকার, এটা কি থাকে গোলাকৃতি থাকে না, তো এরকম যদি তোমার গোলাকৃতির একটা বস্তু থাকে, ধরো গোলাকৃতির একদম হচ্ছে সার্কেল শেপের একটা বস্তু, সার্কেল শেপে, তাহলে হচ্ছে এখানে কি হবে বলতো, এখানে হবে তোমার তার যে পরিধি, ঠিক আছে, 2πr, কয়েন, এটাকে আমরা কয়েনও বলতে পারি, বা কয়েন বা বৃত্তাকার। তোমরা বাদ বাকিটা আমি যে মুখোমুখি যেটা বলতেছি এটা খাতায় নোট করে ফেলবা, লিখতে এখানে হচ্ছে টাইম লাগে বেশি। তো কয়েনের জন্য হবে তোমার কি বলতো 2πr। আর এই কয়েনটাই যদি মানে একটু, যেটাকে আমরা চাকতি বলি অনেক সময়, ঠিক আছে, চাকতি, বা তুমি ধরো একটা সাইকেলের চাকা, এখন সাইকেলের চাকার জন্য কি হয় বলো তো, সাইকেলের চাকার জন্য কিন্তু এরকম হয় দেখতে, এরকম, এটাকে একটু বড় করে ফেলি। তাহলে দেখো এইটাকে যদি আমি পানির সংস্পর্শে নেই, তাহলে হচ্ছে কি এই বাহিরের অংশও কিন্তু টাচ করে থাকবে পানি, এই যে এই পরিধি যেটা, এই পরিধিটাকেও টাচ করে থাকবে, আবার ছোটো যে হচ্ছে বৃত্তটা এইখানেও কিন্তু পানির কণা এসে লাগিয়ে থাকবে, ঠিক আছে, পানির কণা এই পাশেও লাগিয়ে থাকবে বাহিরের পৃষ্ঠ, আবার এই ভিতরের যে হচ্ছে সার্কেলটা এইটাতেও কিন্তু পানির কণা এসে কি থাকবে, লেগে থাকবে। তো এই ক্ষেত্রে হচ্ছে আমাদের কি 2টা পরিধি চিন্তা করতে হবে। এই ক্ষেত্রে আমরা দেখছি জাস্ট পরিধি কয়েন যেরকম চাকতি হয়, ঠিক আছে, এই চাকতির জন্য কিন্তু আমার হচ্ছে গিয়ে কি 2টা পরিধি নিতে হবে। তাহলে চাকতি সমান 2πr প্লাস 2πr, মানে হচ্ছে বড় যে অংশটা, বড় যে বৃত্তটা, ওই বৃত্তের পরিধি নিতে হবে, প্লাস হচ্ছে ছোট বৃত্তের পরিধি নিতে হবে। তুমি ইচ্ছা করলে 2π কমন নিয়ে r+r লিখতে পারো, ঠিক আছে ব্যাপারটা। তো আমরা বিভিন্ন কেসে আমরা কিন্তু হচ্ছে গিয়ে এল এর যে মানটুকু এটা বিনিময়ে বসাতে হবে, আর এটা ক্লিয়ারভাবে মাথায় রাখতে হবে, এটা কিন্তু দৈর্ঘ্য। আমরা কিছুদিন পরেই কিন্তু কনফিউজ হয়ে যেতে পারি যে এটা মনে হয় হচ্ছে গিয়ে কি এরিয়া কিন্তু না। ধর আমি চিন্তা করি যদি হচ্ছে গিয়ে এটা একটা জলাশয়, তো এটা একটা জলাশয়, তো পানির মধ্যে আমি হচ্ছে গিয়ে কি এই যে এই বস্তুটাকে আমি এরকমভাবে ডুবিয়ে ফেললাম, ধরো আর কি ডুবাই ফেলছি, ঠিক আছে। তাহলে তোমার মনে হইতে পারে যে পুরা যে এরিয়াটা একদম নিচের এরিয়ার শহর, যে এটা কিন্তু শহর ডুবছিল,
এই নিচের অংশ যখন এটা কিন্তু এরিয়ায় যে এরিয়ায় পুরাটা ডুবছিল, আমাদের কিন্তু এরিয়া নিব না, আমরা দেখব তরল কতটুকু দৈর্ঘ্য তাকে টাচ করে আছে। তাহলে যে এই দৈর্ঘ্যে টাচ করেছিল, এই দৈর্ঘ্যে টাচ করেছিল, মানে এই পরিসীমাটা যেটা এই পরিসীমা জুড়ে কী করেছিল, টাচ করেছিল। তাহলে যতটুকু দৈর্ঘ্য টাচ করেছিল জাস্ট ওইটা হচ্ছে আমাদের এল এর মান। আবার বিভিন্ন আকৃতির বস্তু কিন্তু আসতে পারে। তোমাকে ধরো এরকমভাবে বললো যে আমার এরকম একটা মানে একটা কি বলে এটাকে, ভিতরে যে পূর্ণ থাকে নিরেট, ধরো একটা চাকতি, ঠিক আছে, ধরো একটা নিরেট চাকতি, আমি তোমাদের এটা হচ্ছে ধরো বাসার কাজ দিলাম, বা ধরো একটা নিরেট ঘন আকৃতির বস্তু, নিরেট ঘন আকৃতির বস্তু, ঠিক আছে, ধরো এটা একটা ঘন আকৃতির বস্তু, তার হচ্ছে গিয়ে ধরো প্রতি বাহুর দৈর্ঘ্য 10 মিটার। তো এটার ভিতর তুমি হচ্ছে গিয়ে একটা সার্কেল আঁকছো, মানে সামান্য একটু অংশ তুমি কেটে নিছো এটার ভিতর থেকে, এখান থেকে তুমি সামান্য একটা অংশ কেটে নিছো, ঠিক আছে। প্লাস হচ্ছে এটার ভিতর থেকে আরও কিছু কাটতে পারো, ধরো এই পাশ থেকে এরকম একটা সার্কেল কেটে নিছো, আর এই পাশ থেকে তুমি একটা ত্রিভুজ কেটে নিছো। তাহলে এইটার জন্য তোমার হচ্ছে গিয়ে কি, তোমার এটা কমেন্ট বক্সে তোমরা জানায় দিবা। ধরো আমার হচ্ছে এরকম একটা নিরেট গণকাকৃতির বস্তু ছিল, যার প্রতিবাহ হচ্ছে ধরো তোমার কত 10 মিটার। তো এখান থেকে এটার ভিতর থেকে তুমি কি করছো, এটার ভিতর থেকে তুমি যে 1 মিটার ব্যাসার্ধের একটা 1 মিটার ব্যাসার্ধের একটা বৃত্ত কেটে নিছো, মানে হচ্ছে গিয়ে একটা মানে ছিদ্র করছো আর কি, যেটাকে বলা হয় 1 মিটার ব্যাসার্ধের। আর 1 মিটার বাহুর একটা ত্রিভুজ, তুমি সমবাহু একটা ত্রিভুজ তুমি এখান থেকে কেটে নিছো, মানে ছিদ্র করছো আর কি। ছিল গণকাকৃতির বস্তু, মানে একদম টোটালি ভিতরে পূর্ণ ছিল। তো একটা নির্দিষ্ট বরাবর তুমি হচ্ছে গিয়ে 1 মিটার ব্যাসার্ধের একটা এরকম বৃত্তাকারের একটা সুড়ঙ্গ টানছো, মানে কেটে নিছো, আর একটা হচ্ছে ধরো এরকম একটা ত্রিভুজ তুমি কেটে নিছো। তো এই ক্ষেত্রে হচ্ছে তোমার এল এর মানটা কত হবে, এটা তোমরা হচ্ছে গিয়ে নির্ণয় করে কমেন্ট বক্সে জানিয়ে দিতে পারো যে এইটার মান কত হবে, ঠিক আছে। সমস্যা নেই, আমি পরবর্তী ক্লাসে তোমাদের এটা আবার ক্লিয়ার করে দেবো না, তবে তোমরা এটা নিজেরা একবার চেষ্টা করবে, ঠিক আছে। তো এটা হচ্ছে গিয়ে আমি পার্ট পার্ট ভাগ করে দিই, যেহেতু এখানে অনেকগুলা ব্যাপার আসছে। ওকে, তাহলে আমাদের এই যে ওই লালের যে এই পাশের অংশগুলো, এগুলো হচ্ছে বিভিন্ন বস্তুর জন্য এক্সাম্পল দিছি, আর এটা হচ্ছে তোমাদের এক্সাম্পল আকারে দেখাইছিলাম, আর এটা হচ্ছে তোমাদের বাসার কাজ লাস্টে যেটা, এটা হচ্ছে তোমার বাসার কাজ। বাসার কাজটাকে একটা বক্সের ভিতর দিয়ে দিই, বাসার কাজটাকে সবুজ বক্সের ভিতর, নীল বক্সের ভিতর দিয়ে দিই, ঠিক আছে। তাহলে এটা হচ্ছে তোমরা বাসার কাজ করে ফেলবা। ওকে, তাহলে চলো আমরা এখন হচ্ছে ম্যাথে চলে যাই। আশা করি কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে, তাহলে আশা করি এখন আমরা ম্যাথে যেতে পারি। তো এটা হচ্ছে কি আমাদের প্রথম ম্যাথ। আমাদের প্রথম ম্যাথটাই দেখো কি বলছে, যে হচ্ছে 0°C তাপমাত্রায় পানির পৃষ্ঠটান হচ্ছে গিয়ে 74 ইন্টু 10⁻³ নিউটন পার মিটার, এবং 20°C তাপমাত্রায় পানির পৃষ্ঠটান হচ্ছে গিয়ে 72 ইন্টু 10⁻³ নিউটন পার মিটার হলে পানির পৃষ্ঠটানের তাপমাত্রা গুণাঙ্ক নির্ণয় করো, বা হচ্ছে উষ্ণতা সহগ নির্ণয় করো। তো এই অঙ্কটা মেইনলি হচ্ছে রিটেন কোয়েশনে বা তোমার সৃজনশীল কোয়েশনে আসবে না, এটা সিম্পলি হচ্ছে তোমার এমসিকিউ কোয়েশনে আসতে পারে, অথবা হচ্ছে একটা বড় একটা কোয়েশনে তোমাকে ম্যাক্সিমাম এই মানটুকু নির্ণয় করে বড় কোয়েশনের কোনো একটা অংশে কাজে লাগাতে হইতে পারে আর কি, ঠিক আছে। তো আমরা হচ্ছে দেখো কিছুক্ষণ আগে হচ্ছে আমরা পৃষ্ঠটানের সূত্র, মানে সূত্রটা যখন ব্যাপারটা দেখছিলাম, তো এখানে কিন্তু হচ্ছে কি উষ্ণতা সহগের যে ব্যাপারটা, এটা কিন্তু এরকমভাবে পড়ে আসছিলাম যে আলফা ইকুয়াল T0 - T2, ঠিক আছে। মানে হচ্ছে গিয়ে 0°C তাপমাত্রায় যে পৃষ্ঠটান থাকবে, মাইনাস হচ্ছে ধরো তোমার পরবর্তী মানে 30°C তাপমাত্রায় যে পৃষ্ঠটান থাকবে। তো দেখো উপরে কিন্তু এই যে সংখ্যাটা T0 - T2, এটা কিন্তু কি আসবে, মানে আমি যেহেতু T0টাকে আগে লিখছি, মানে হচ্ছে গিয়ে বড়টা আগে লিখছি, ছোটোটা পরে লিখছি, তার মানে উপরে কিন্তু পজিটিভ সংখ্যাটাই আসবে, আর নিচে তো হচ্ছে গিয়ে পজিটিভই হবে, তার মানে আলফার কিন্তু একটা পজিটিভ মান পাবো, ঠিক আছে। অ্যাকচুয়ালি এখানে হচ্ছে কি সম্পর্কটা কিন্তু নেগেটিভ, মানে তাপমাত্রা বাড়লে তোমার পৃষ্ঠটান কমতেছে, মানে নেগেটিভ সম্পর্ক। তো অ্যাকচুয়ালি এখানে একটা নেগেটিভ সংখ্যা পাওয়া উচিত ছিল, কিন্তু আমরা সূত্রটাকে এরকমভাবে মুখস্থ করছি যাতে হচ্ছে কি আমাদের ওই যে মাইনাসটা, যেটা যে নেগেটিভ যে সম্পর্কটা, এই নেগেটিভ সম্পর্কটা যেন এখানে কভার হয়ে যায়। মানে দেখো মাইনাসটা কিন্তু আমরা সামনে এখানে আছে যে T⁻ সমান T0 ইন্টু 1 - আলফা থিটা, এই মাইনাসটা দিয়েই কিন্তু আমরা নেগেটিভ সম্পর্কটা ডিফাইন করে ফেলতেছি, যে হচ্ছে তাপমাত্রা বাড়লে তোমার পৃষ্ঠটান কমতেছে। তো সেই জন্য আমাদের উপরে পজিটিভ আসলে, মানে আলফার মান পজিটিভ আসলেও চিন্তার কোনো কারণ নেই, নেগেটিভ সম্পর্ক, কিন্তু আলফার মান পজিটিভ আসলেও কোনো চিন্তা নেই, তুমি বলে দিবা যে তাপমাত্রার সাথে হচ্ছে আসলে
নেগেটিভ সম্পর্ক বা উল্টা সম্পর্ক, তাপমাত্রা বাড়লে পৃষ্ঠটানটা আসলে কী হবে, কমবে। তো এই হারে কমবে আর কি, ঠিক আছে, এই হারে কমবে। তখন আর সামনে তোমার মাইনাসটা দেওয়া ম্যান্ডেটরি না। আর তুমি যদি এখানে T2 - T0 দিতা, তাহলে সেক্ষেত্রে এখানে একটা নেগেটিভ সংখ্যা মানে সূত্রের মতোই চলে আসতো আর কি, মানে এখানে মান নির্ণয়ের মধ্যে একটা নেগেটিভ মান চলে আসতো। তখন ওই নেগেটিভ মানটুকু আসলে কি তোমার উল্টা সম্পর্ক মিন করতো। তো আমরা এখানে যেরকমভাবে শিখে আসছি তো সেরকমভাবেই আমরা ইমপ্লিমেন্ট করি, ঠিক আছে। তাহলে আমাদের হচ্ছে গিয়ে এটা জাস্ট আমি তোমাদের এমনিতেই বলে দেবো একটু। ধরো 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, তাহলে তোমার কত ছিল, সরাসরি চলো আমরা সূত্রের মধ্যে মান বসিয়ে দিই। আমরা এরকমভাবে ভেঙে আর করার দরকার নেই, আলফা। তো আমি চাচ্ছি আলফার মানটা পজিটিভই আসুক, সমস্যা নেই, আমি বাংলায় লিখে দিব যে উল্টা সম্পর্ক। তাহলে পজিটিভ মান আসুক, এটাতে আমি যদি চাই তাহলে আমি লিখবো কি বড় মানটুকু, বড় মান হচ্ছে কি শুরুতে ছিল মানে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা যেটা ছিল মাইনাস T20 ডিগ্রি সেলসিয়াস, 20 বলছে, হ্যাঁ 20। তাহলে T20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা যেটা বলছে এটা হচ্ছে গিয়ে দ্বিতীয় পৃষ্ঠটান, আর হচ্ছে ডেল্টা থিটা মানে হচ্ছে গিয়ে 20 সরাসরি, ওকে ডেল্টা থিটাই লিখি, ইন্টু T0 মানে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যে পৃষ্ঠটানটা ছিল। তো এখানে মান বসালে তোমার এটা অঙ্ক হয়ে যাবে। এই অঙ্ক আমি করে দেবো না, কারণ এটা খুবই সিম্পল অঙ্ক, জাস্ট মান বসালে হয়ে যাচ্ছে। তাহলে চলো আমরা পরবর্তী মেতে চলে যাই। তো আমাদের দেখো এই মেতে বলছে কি যে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পানির উপরিতল থেকে এটি নগণ্য পুরুত্বের 10 মিটার লম্বা তারকে উঠাতে 1.48 নিউটন বল লাগলে 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কত বল লাগবে, ঠিক আছে। তার মানে আমাদের হচ্ছে গিয়ে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কিন্তু তোমার একটা বলের প্রয়োজন হয়েছিল। তো আমরা এখান থেকেই কী করবো, যে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় তোমার যে পৃষ্ঠটানটুকু সেটা আমরা নির্ণয় করব। তাহলে এটাকে আমরা ধরলাম T0 মানে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় যে পৃষ্ঠটান, তাহলে এটা হচ্ছে তোমার কি F0/L। এখানে নট বলতে 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা আর কি বোঝাচ্ছি। তাহলে এই ক্ষেত্রে আমাদের যে পৃষ্ঠটানটুকু, এই পৃষ্ঠটানটুকু হচ্ছে হবে 1.48 বল লাগতেছে 1.48 নিউটন বাই তোমার হচ্ছে দৈর্ঘ্য। এখন বলো তো এখানে কার্যকরী দৈর্ঘ্য কত হবে, তোমাকে বলেই দিচ্ছে হচ্ছে নগণ্য পুরুত্ব। নগণ্য পুরুত্ব বলেই দিচ্ছে যে নগণ্য পুরুত্ব মানে পুরুত্বটা অনেক কম। আর হচ্ছে কি দৈর্ঘ্য যেটা, দৈর্ঘ্য হচ্ছে তোমার 10 মিটার। তাহলে আমাদের যেহেতু একটা এরকম তার, ঠিক আছে, তাহলে তারের দৈর্ঘ্যটা শুধুমাত্র আমরা কাউন্ট করবো। তো দৈর্ঘ্যটা আসলে কি দুই দিক বরাবর, দুইটা দৈর্ঘ্য, যেহেতু দুই দিক দিয়ে পানি আছে মানে দুই দিক দিয়ে তারকে পানি টাচ করে আছে, তাহলে 2 × 10, ঠিক আছে। তার মানে এখানে আমরা আলটিমেটলি পাবো 1.48 ভাগ হচ্ছে তোমার 1.48 ভাগ 20, তাহলে আমরা এখানে পাবো 0.074 নিউটন পার মিটার। এটা তোমার কি বলো তো, এটা হচ্ছে তোমার 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পৃষ্ঠটান। তো আমাদের বলছে কি যে 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় তোমার হচ্ছে কত বল লাগবে। আর এখানে আলফার মানটুকু দেওয়া আছে কীভাবে, পজিটিভ মান দেওয়া আছে। তো আলফার মানটা যেহেতু পজিটিভ দেওয়া আছে, অলওয়েজ তুমি পজিটিভ মানটাই কনসিডার করবা, টেনশনের কোনো কারণ নেই, অলওয়েজ তুমি পজিটিভ মান কনসিডার করবা। সূত্রে আমরা মাইনাস বসাবো, ঠিক আছে। ওই যে কিছুক্ষণ আগে জাস্ট আমরা এটা বলছিলাম যে তোমার যদি কখনো উল্টা সম্পর্ক থাকে সূত্রের ভিতর মাইনাস বসায় দিবা, কখনো যদি হচ্ছে কি সঠিক মানে একটা বাড়লে অন্যটাও বাড়ে তাহলে সূত্রের ভিতর প্লাস বসায় দিবা। তাহলে আলফার মান অলওয়েজ প্লাসই আর কি থাকবে, মানে ওই আলফার সামনে আর মাইনাস আসার কোনো চান্স নেই, ঠিক আছে। তাহলে আমাদের হচ্ছে লাগবে কি 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এখন পৃষ্ঠটান লাগবে। তাহলে 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় তোমার পৃষ্ঠটান হবে T0 × 1 - আলফা ডেল্টা থিটা, ঠিক আছে। তাহলে তোমার T0 সমান কত আমরা পাইছি 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় 0.074 × 1 - আলফার মান দেওয়া আছে 1.35 × 10⁻³ 1.35 × 10⁻³, ঠিক আছে। তাহলে আলফার মান আমরা পাইছি। আর ডেল্টা থিটা সমান কত বলো তো, ডেল্টা থিটা ছিল যে তোমার 0 ডিগ্রি সেলসিয়াস থেকে 50 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা নিয়ে যাওয়া হয়েছে। তাহলে তোমার সেলসিয়াস স্কেলের পার্থক্যটা কত হয়েছে, 50 ডিগ্রি সেলসিয়াস বাড়ছে। তো একটা ব্যাপার মাথায় রাখবা যে তোমার তাপমাত্রার জন্য ডেল্টা সি সমান যত মানে সেলসিয়াস স্কেলে তাপমাত্রার পার্থক্য যত হয় ডেল্টা কেলভিন স্কেলে মানে কে দিয়ে আমি এটাকে লিখি, কেলভিন স্কেলেও তাপমাত্রা তোমার কি সেমই হয়, ঠিক আছে। তাহলে ডেল্টা সি যা ডেল্টা কেও আসলে তা আমাদের কিন্তু এখানে কেলভিন স্কেলে লিখতে হবে। তো কেলভিন স্কেলে আসলে 50 থাকতেছে, তো আমরা 50 লিখতেছি, ঠিক আছে। তো এখান থেকে আমরা বলতে পারি যে হচ্ছে কি তোমার 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রার পৃষ্ঠটান কত হচ্ছে 0.0, ওকে আমরা ওইটা নিয়ে করে ফেলি আগে 1.35 × 10⁻³ × 50 1 - আনসার × 0.074। তাহলে আমাদের 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পৃষ্ঠটান হচ্ছে 0.069, ঠিক আছে। তো আমরা এখান থেকে
50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় পৃষ্ঠটান পেয়ে গেছি নিউটন পার মিটার। তো এখন আমরা 50 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় আসলে ফোর্স কত লাগতো সেটা আমাদের লাগবে। তাহলে আমরা এখন যদি বলি, সুতরাং ফোর্স হচ্ছে গিয়ে F ইকুয়াল টি ইন্টু এল, টি ইন্টু এল। ঠিক আছে, সমস্যা হবে কোনো? টি ইন্টু এল আমরা একসাথে করে ফেললাম আর কি, টি ইন্টু এল। তাহলে টি এর মান হচ্ছে আমরা নির্ণয় করলাম মাত্রই 0.069 আর এল এর মান ছিল 20। ঠিক আছে, এল এর মান কি চেঞ্জ হবে তাপমাত্রার জন্য? এল এর মান কিন্তু চেঞ্জ হবে না। ঠিক আছে, তাহলে হচ্ছে ধরো তোমার 20, তাহলে তোমার এই ক্ষেত্রে বল লাগবে 1.38 নিউটন, 1.38 নিউটন। ঠিক আছে, এটা হচ্ছে তোমার অ্যান্সার। তার মানে দেখো আমাদের যে তাপমাত্রার ব্যাপারটা, এটা কিন্তু আমাদের একটা বড় অঙ্কের ক্ষুদ্র একটা অংশ লাগতেছে। ঠিক আছে, মানে তাপমাত্রার দিয়ে যে একদম সরাসরি ম্যাথ আসবে তোমার এরকম না, যে হচ্ছে তোমার বড় একটা ম্যাথের ক্ষুদ্র পোর্শনে লাগতে পারে। তাহলে আশা করি এটা ক্লিয়ার হয়েছে। তোমরা যখন হচ্ছে গিয়ে এই অঙ্কটা আরও বেশ কয়েকবার করবা, তখন তুমি দেখবে এটা আসলে হচ্ছে অনুপাত দিয়েই করে ফেলতেছো। তো এটাকে একটা হচ্ছে ইকুয়েশন ধরবা, আর দ্বিতীয় ক্ষেত্রে যে পৃষ্ঠটা এটাকে একটা সমীকরণ আর কি, এটাকে একটা সমীকরণ ধরবা, এটাকে একটা সমীকরণ ধরবা, দুইটা সমীকরণ ভাগ করে দিবা, অনুপাত করে ফেলবা, হয়ে যাবে। ঠিক আছে, তো এই আর কি। তাহলে চলো আমরা এখন পরবর্তী কোয়েশনে চলে যাই। এখানে বলছে যে 4 সেন্টিমিটার দৈর্ঘ্যের একটি কাঠি পানির উপরে ভাসছে। কাঠিটির এক পাশে সাবধানে সাবানের দ্রবণ রাখা হলো। কাঠিটির ভর যদি হচ্ছে 1 গ্রাম হয়, তাহলে এটি কি পরিমাণ ত্বরণে চলতে শুরু করবে? কি ত্বরণে চলতে শুরু করবে? পানি ও সাবানের পৃষ্ঠটান যথাক্রমে এত এত। ঠিক আছে, তাহলে খেয়াল করো, এটা কিন্তু খুবই হচ্ছে একটা কনসেপচুয়াল কোয়েশ্চেন এবং খুবই ইন্টারেস্টিং একটা কোয়েশ্চেন। যে তোমার প্রথমেই হচ্ছে কোয়েশ্চেন হইতে পারে যে এখানে ত্বরণ কেন প্রাপ্ত হবে। ঠিক আছে, আমি এখানে কাঠের যে কাঠি, এটা ত্বরণ কেন প্রাপ্ত হবে এটা হচ্ছে, চলো আগে ক্লিয়ার করি। ধরো একটা জলাশয়, ঠিক আছে, এই জলাশয়ের ভিতর তোমাকে বলছে যে একটা কাঠি ছিল, কাঠের কাঠি, কাঠিটাকে ধরো হচ্ছে গিয়ে ধরো এটাই কাঠি, এটাই হচ্ছে কাঠের কাঠিটুকু। এখন এটা যদি পানি, এই জলাশয়ের ভিতর যদি জাস্ট এই কাঠিটা থাকে, তাহলে তো আমরা জানি হচ্ছে গিয়ে কি, যে পানির যে পৃষ্ঠটান, আমি যদি এই দৈর্ঘ্য বরাবর চিন্তা করি, ধরো কাঠিটা এরকম এই দৈর্ঘ্য বরাবর আছে, তাইলে এই জলাশয়ের ভিতর কিন্তু এই যে এই দিক দিয়েও পানি থাকে কি করবে, টানবে, পানির যে কণাগুলো টানতেছে। আবার হচ্ছে কি যে আমরা শুরুতে কিন্তু পড়ে আসছি যে যে দৈর্ঘ্য আমরা চিন্তা করব, ওই দৈর্ঘ্যের লম্ব দিক বরাবর হচ্ছে কি তোমার পৃষ্ঠটানটা কাজ করে। তাহলে আমার কাঠিটা হচ্ছে দৈর্ঘ্যের দিক, আর হচ্ছে যে সাদা যে অংশটা এটা হচ্ছে গিয়ে কি পানির পৃষ্ঠটানের দিক, মানে হচ্ছে গিয়ে পানির পৃষ্ঠটানটা এই দৈর্ঘ্য বরাবর, মানে হচ্ছে কি এই গোলাপি যে রেখাটা, এই রেখাটা লম্ব বরাবর মানে সাদাটা বরাবর কাজ করতেছে। তো এখানে হচ্ছে গিয়ে কিন্তু এই যখন শুধুমাত্র এই জলাশয়ে পানি থাকবে, তখন পানির পৃষ্ঠটান কত বলো তো? পানির পৃষ্ঠটান হচ্ছে গিয়ে 7.4 × 10⁻³ তো আমি এত বড় মান না বলে জাস্ট 74 লিখতেছি। ধরো পানির পৃষ্ঠটান 74, মানে আমি এত বড় মানে এড়ানোর জন্য, তোমাদের ইজি করে বোঝানোর জন্য ধরো 74 চিন্তা করে নাও। তাহলে দেখা যাবে এই দিকেও 74 টানতেছে, এই দিকেও 74 টানতেছে, যেহেতু দুই দিক বরাবরই বলটা কাজ করে। ঠিক আছে, তাহলে এই ক্ষেত্রে যে আমার কাঠের যে কাঠিটা, ও কি কোনো লব্ধি বল পাবে? কোনো কিন্তু লব্ধি বল পাবে না, কারণ এই 74কে কী করে দেবে? নিউট্রাল করে দেবে। তো সেই ক্ষেত্রে কাঠিটা এখানেই থাকবে। কিন্তু এখানে ঘটনাটা কি করা হয়েছে বলতো? শুরুতে তো পানি ছিল, পরে এক পাশে সাবান দেওয়া হয়েছে, মানে এই যে এই পাশে ধরো যে পানিটা ছিল, এই পানিটাকে, পানির উপর ধরো সাবানের ফোঁটা দেওয়া হয়েছে। ঠিক আছে, সাবান পানি রাখা হয়েছে, এখানে বলে দিয়েছে যে সাবানের দ্রবণ রাখা হয়েছে। তো এই পাশে হচ্ছে এখন সাবানের দ্রবণ আছে। তো সাবানের দ্রবণ যদি থাকে এখন এই পাশে, তাহলে এই পাশ থেকে কিন্তু এখন সাবানের দ্রবণ টানবে তাকে। আগে এইদিকেও পানি টানতেছিল 74, এইদিকেও পানি টানতেছিল 74, এর জন্য কাঠিটা কি ছিল? একদম নিউট্রাল ছিল। এখন এই পাশে সাবানে টানতেছে হচ্ছে 74-এ, কিন্তু সরি, এই পাশে হচ্ছে পানি টানতেছে 74-এ, কিন্তু অপর পাশে কিন্তু এখন সাবানের পানি। তো সাবানের পানির পৃষ্ঠটান কত দেওয়া আছে? 4। জাস্ট ধরে নেওয়ার কি 4 আপাতত। সাবানের পানির পৃষ্ঠটান হচ্ছে ধরো তোমার কি 4। তাইলে এখন দেখো, এখন কিন্তু এক পাশে 74 নিউটন বল, আর অন্য পাশে হচ্ছে 4 নিউটন বল প্রতি একক দৈর্ঘ্যে। ঠিক আছে, তার মানে অবশ্যই এখানে কি হবে? এখানে অবশ্যই একটা লব্ধি বলের সৃষ্টি হবে, আর লব্ধি বলের ফলে কি হবে? একটা ত্বরণ প্রাপ্ত হবে। এর ফলে কিন্তু এই কাঠিটা একটার দিকে চলে যাবে। ঠিক আছে, এখন আমরা এখান থেকে নির্ণয় করব যে একক মিটার, ঠিক আছে, একক মিটারে কতটুকু বল তৈরি হয়। ঠিক আছে, তো এখানে যেহেতু হচ্ছে গিয়ে তোমার টোটাল 4 মিটার, তো আমরা হচ্ছে একসাথে বলটুকু যদি কাউন্ট করতে চাই, তাহলে চলো আমরা এটাকে তো আগে হচ্ছে 74 লিখছি, এটাকে 4 লিখছি, এখন আমরা হচ্ছে একদম একদম সঠিক মানেই করবো। ঠিক আছে, ধরো তাহলে এই পাশে ধরো পানি ছিল, পানি দিকে টানতেছিল পানি, আর এই পাশে হচ্ছে সাবান, সাবান। তাহলে আমি এখন যদি বলি এই কাঠিটা ছিল 4 সেন্টিমিটার,
তাহলে আমি যদি বলি পানি তাকে কতটুকু ফোর্সে টানতেছিল, পানি কতটুকু ফোর্সে টানতেছিল, তাহলে আমরা এই যে এফ এর সূত্রে চলে যাব, টি ইকুয়াল এফ বাই এল এর সূত্রে চলে যাব, টি ইকুয়াল তোমার এফ বাই এল। কিন্তু এখন আমাদের লাগবে কি এফ, যে পানি দিয়ে কত নিউটন বলে টানতেছে, তাহলে এফ ইকুয়াল টি ইন্টু এল, টি ইন্টু এল। এই ক্ষেত্রে টি সমান কত বলো তো, পানির পৃষ্ঠ টান যেটা দেওয়া আছে 7.4 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 3, 7.4 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 3। আর এখানে কিন্তু দেখো আমি এল যে বসাবো, এখানে কিন্তু আমি আর দুইটা দৈর্ঘ্য বসাবো না। আগের অঙ্কে কিন্তু আমরা এই যে এই পাশের দৈর্ঘ্য বসাইছিলাম, আগের অঙ্কে কিন্তু আমরা এই পাশের দৈর্ঘ্য বসাইছিলাম, এই পাশের দৈর্ঘ্য বসাইছিলাম। এখন যেহেতু আমরা পানির জন্য শুধু নির্ণয় করতেছি পানি, তাহলে পানি শুধু কোন দিক দিয়ে টাচ করে আছে বলো তো, পানি কিন্তু শুধু এই পাশ দিয়ে টাচ করে আছে, পানি কিন্তু ওই পাশে টাচ করে নেই। তাহলে পানি শুধু একটা দৈর্ঘ্য বরাবর টাচ করে আছে। তাহলে আমরা যে এখানে এল এর মান টুকু বসাবো, এটা কিন্তু শুধুমাত্র একটা দৈর্ঘ্য বসাবো, মানে জাস্ট 4 সেন্টিমিটার বসাবো। ঠিক আছে, ক্লিয়ার হয়েছে ব্যাপারটা? তাহলে 4 সেন্টিমিটার মানে 4 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 2। ভালো করে বলো বুঝতে পারছো কিনা, এখানে শুধুমাত্র কেন আমরা একটা দৈর্ঘ্য বসাইছি। আমরা পড়ে আসছি যে হচ্ছে কি এরকম কাটি যদি হয় তাহলে আমাদের এল এর মান কিন্তু 12, কিন্তু আমরা এখন অঙ্ক করার সময় বসাইতেছি কি যে জাস্ট এল বসাইতেছি। এটার কারণ এখানে শুধুমাত্র একদিকে পানি, তাহলে পানি টাচ করে আছে শুধুমাত্র এই পাশের দৈর্ঘ্যকে। এখন আমি যেহেতু পানির জন্য নির্ণয় করতেছি যে পানির দিকে বল, এখানে লিখে দিই যে পানির দিকে বল, পানির দিকে বল। তাহলে যেহেতু আমরা পানির দিকে নির্ণয় করতেছি তাহলে জাস্ট পানির দৈর্ঘ্যটা, ঠিক আছে, পানি টাচ করে আছে যতটুকু দৈর্ঘ্য, তাহলে 7.4 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 3 ইন্টু 4 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 2, তাহলে হচ্ছে আমরা এখানে পাবো যে 2.96। তাহলে এই পাশে হচ্ছে আমাদের ফোর্স 2.96, 2.96 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 4 নিউটন। এখন আমি যদি বলি ওই যে সাবানের দিকে, ওই পাশে তো সাবান ছিল, তাহলে সাবানের দিকে তোমার ফোর্স কতটুকু, এটা যদি আমরা দেখি, তাহলে এখন হচ্ছে সাবানের দিকে আমরা দেখব। তাহলে সেম জিনিসই কিন্তু দৈর্ঘ্য কিন্তু চেঞ্জ হবে না, জাস্ট পৃষ্ঠটানের মানটুকু চেঞ্জ হবে। তাহলে এটা হচ্ছে ধরো ওয়াটারের দিকে, আর এই এফটা যেটা এটা হচ্ছে সোপের দিকে, সাবান। তাহলে টি এর মান তো সাবানের এখন হবে, সাবানের পৃষ্ঠটান ছিল 4 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 2, 4 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 2। আর তোমার হচ্ছে গিয়ে এল যেটা, এল কিন্তু জাস্ট এই যে এই পাশের দৈর্ঘ্যটা, এখন শুধু এই পাশের দৈর্ঘ্য, কারণ সাবান পানি টাচ করে আছে যদি ওই পাশের দৈর্ঘ্যটাকে, সে কিন্তু এই পাশের দৈর্ঘ্যের সাথে কোনো সম্পর্ক নেই। তাহলে এই পাশের দৈর্ঘ্য হচ্ছে কি আমাদের 4 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 2, তাহলে আমরা এখানে পাবো 16 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 4, এটা হচ্ছে তোমার 2, 10 টু দি পাওয়ার মাইনাস 2। তাহলে আমরা পাবো 16 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 4 মানে 1.6 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 3 নিউটন। ঠিক আছে, তাহলে আমরা এখন দুই দিকের ফোর্স পাইছি, এই দিয়ে কত ফোর্স কাজ করতেছে, ওই দিয়ে কত ফোর্স কাজ করতেছে। ওটার দিকে কি পৃষ্ঠটান বেশি নাকি কম, সব মান তো ঠিকঠাক দেওয়া আছে, 4 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 2। আচ্ছা যাই হোক, যেটাই মান আসে, এখন বলো তো এখানে কোনটা বেশি আর কোনটা কম। এখানে আমাদের দেখতেছি যে সাবানের পানি যেটা, এই দিয়ে ফোর্সটুকু বেশি, ঠিক আছে, সাবান পানি দিলে তো পৃষ্ঠটান কমে। তো যাই হোক, যেটাই হয়েছে আমাদের এখানে চিন্তার কোনো কারণ নেই, এখানে যে ইনফরমেশন দেওয়া আছে আমি এরকমভাবেই করলাম। 7.4 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 3, 7.4 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 3, আর 4 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 2, হ্যাঁ। আচ্ছা যাই হোক, সংখ্যা অত মান যেটা আসে তোমরা কনসেপ্ট বুঝতে পারলেই হয়েছে। তাহলে আমি যদি এখানে বলি নেট ফোর্স কত, এফ নেট তোমার লব্ধি বল, তাহলে হচ্ছে বড়টা থেকে ছোটোটা বিয়োগ, ঠিক আছে। তাহলে বড়টা হচ্ছে এখানে 1.6 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 3, 1.6 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 3, মাইনাস করবো হচ্ছে আমরা ছোটোটা 2.96 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 4। তাহলে আমরা এখানে টোটাল পাচ্ছি 1.30 ইন্টু 10 টু দি পাওয়ার মাইনাস 3। তো এই ফোর্সের জন্য কিন্তু কী হবে, ত্বরণ হবে। তাহলে আমরা ইচ্ছা করলে এফ নিটটাকে কী বলে দিতে পারি, এম এ বলে দিতে পারি, কারণ এফ ইকুয়াল এম এ অলওয়েজ ত্বরণ হয় লব্ধি বলের জন্য, ঠিক আছে। তাহলে লব্ধি বলের জন্য যে ত্বরণটা হচ্ছে এটা, এখন আমরা এই লাইনেই পেয়ে যাব। তো আমাদের হচ্ছে বর যেটা ছিল, বর দিয়ে আমরা ভাগ করে দিলেই পেয়ে যাব। তাহলে হচ্ছে কি, সুতরাং ত্বরণ হচ্ছে কি তোমার এখানে, সুতরাং ত্বরণ সমান জাস্ট বর দিয়ে আমরা এটাকে ভাগ করে দিই। তাহলে বর ছিল তোমার কত, 1 গ্রাম, তাহলে 10 টু দি পাওয়ার মাইনাস 3 দ্বারা ভাগ করলেই জাস্ট হচ্ছে, কেজিতে নিয়ে নিলাম আর কি। তাহলে 1.30, তাহলে 1.304
মিটার পার সেকেন্ড স্কোয়ার, মানে এত ত্বরণ প্রাপ্ত হয়েছে। ঠিক আছে, ক্লিয়ার হয়েছে ব্যাপারটা? তো এরকমভাবে কিন্তু আমরা এইভাবে ম্যাথটা করে ফেলতে পারি। মানে কনসেপ্টটা কিন্তু দেখো খুবই ইম্পর্টেন্ট, যে এক পাশে পানি আর এক পাশে সাবান, তো দুই দিকে হচ্ছে দুই ধরনের ফোর্স তৈরি হবে। তো এখান থেকে আমাদের লব্ধি বল নির্ণয় করতে হবে, তারপর হচ্ছে লব্ধি বল থেকে ত্বরণ। তাহলে চলো আমরা হচ্ছে পরবর্তী যে কোয়েশ্চেন সেখানে চলে যাই। এখানে বলছে 4.25 সেন্টিমিটার অন্তঃব্যাসার্ধ এবং 4.35 সেন্টিমিটার বহিঃব্যাসার্ধ একটি প্লাটিনাম টিউব থেকে একটি রিং কেটে নেওয়া হলো। ঠিক আছে, একটা রিং আর কি কেটে নেওয়া হয়েছে, একটা প্লাটিনাম টিউব, মানে হচ্ছে কি কি বলতে পারো, পয়সার মতো আর কি। ওই যে আমরা দেখাইছিলাম না যে রিং, যে দুইটা ব্যাসার্ধ থাকে, এরকম আর কি। তো এটা একটা ব্যাসার্ধ, তারপরে যে ভিতরে আরেকটা ব্যাসার্ধ, দুইটা ব্যাসার্ধ আর কি। ঠিক আছে, তো এখানে হচ্ছে গিয়ে এরকম টাইপের একটা প্লাটিনাম ছিল, এখান থেকে আমরা একটা স্তর কেটে নিছি। তো এবং একটি উৎস্থিতি নিক্তি তোলা পাত্র হতে ঝুলিয়ে অনুভূমিকভাবে কাঁচপত্রে রক্ষিত পানির সংস্পর্শে রাখা হলো। এতে দেখা গেল পানি থেকে রিংটি তুলতে পৃষ্ঠটানের কারণে 0.03 নিউটন বল প্রয়োজন হয়। পানির পৃষ্ঠটান কত? তাহলে পানির পৃষ্ঠটান জাস্ট নির্ণয় করতে বলছে। তাহলে পৃষ্ঠটানের সূত্র আমরা প্রয়োগ করে ফেলবো, যে পৃষ্ঠটান টি ইকুয়াল তোমার F/L। তো এখানে এল যেটা আমরা আগেই পড়ে ফেলছি, যে এল সমান এখানে হবে, যেহেতু এখানে বৃত্তের দুইটা ব্যাসার্ধ, মানে ভিতরে আর কি হচ্ছে ফাঁকা। তো এই পাশের অংশ হচ্ছে কি, মানে এই দৈর্ঘ্যগুলোতেও পানি টাচ করে থাকবে, এই যে বাইরের যে হচ্ছে কি পৃষ্ঠ, এখানেও পানি টাচ করে থাকবে, আর ভিতরের যে হচ্ছে কি অংশটা, এই দৈর্ঘ্যটাতেও পানি টাচ করে থাকবে। মানে দৈর্ঘ্য কতটুকু দৈর্ঘ্য জুড়ে পানি টাচ করে আছে। তাহলে এখানে দুইটা দৈর্ঘ্য, তাহলে দুইটা পরিধি আর কি, যেহেতু বৃত্তাকার তাহলে দুইটা পরিধি, তাহলে আর প্লাস স্মল আর। ঠিক আছে, তাহলে 2 পাই, বড় ব্যাসার্ধ হচ্ছে 4 × 10⁻, আচ্ছা 4.25 হচ্ছে অন্তঃব্যাসার্ধ, আর বহির্ব্যাসার্ধ 35, তাহলে 4.35 × 10⁻²। পরেরটা হতো কিন্তু 10⁻² আছে, এই জন্য একসাথে আমরা বাহিরে বসিয়ে দিই 10⁻²। 4.25 আর ইন্টু 10⁻²। ঠিক আছে, তাহলে এখান থেকে আমরা এল এর মান পেয়ে গেছি। তাহলে এখানে জাস্ট আমরা মানগুলো বসিয়ে দেবো। তাহলে আমাদের এফ এর মান ছিল 0.039, আর হচ্ছে আমাদের এল যেটা, এল আমরা পাইছি 4.35 মাইনাস 4.25। বলো সবাই ক্লিয়ার হচ্ছে কিনা ব্যাপারগুলো? 10⁻² -2 ইন্টু 2 পাই। তাহলে আমাদের এখানে 14.28 ইন্টু 10⁻³ এখানে আমরা বসিয়ে ফেলি 6.28 ইন্টু 10⁻³ তাহলে 6.28 ইন্টু 10⁻³ ঠিক আছে। তাহলে আগে যে ভ্যালুটুকু পাইছিলাম 0.039 ভাগ অ্যান্সার, তাহলে আমরা পাচ্ছি 6.20 নিউটন পার মিটার। পানির পৃষ্ঠটান 7.2 এরকম টাইপের কিছু একটা। তো আমরা এখানে যেরকমভাবে করলাম এটাই হওয়ার কথা, অন্তঃব্যাসার্ধ বহিঃব্যাসার্ধ। ও সরি, এখানে তো আমাদের প্লাস হবে, এখানে তো মাইনাস দিয়ে দিছি, প্লাস দিয়ে করতে হবে, কারণ এতটুকু দৈর্ঘ্যকেও টাচ করে আছে, এতটুকু দৈর্ঘ্যকেও কিন্তু টাচ করে আছে, তার মানে আমাদের এখানে প্লাস হবে, আমরা মাইনাস কোন হিসেবে করলাম। ঠিক আছে, তো যাই হোক, মানে তোমরা এটা হচ্ছে কনসেপ্ট বুঝে বুঝে আর কি করবা। আমি আমার টাইম প্রায় শেষের দিকে, ক্লাসটা অনেক লম্বা হয়ে যাচ্ছে, আমি হচ্ছে গিয়ে দ্রুত শেষ করতে চাচ্ছি। তো তোমরা যখন করবা তখন ধীরে ধীরে করবা। আমরা হচ্ছে শুরুর দিকে একটা ইমেজ দেখছি যে উপরে যে পৃষ্ঠটা এটা কি হয়ে যায়, একটু ডেবে যায়। তো এখন পোকার যে হচ্ছে পাটা কিন্তু যে এরকমভাবে ধরো খারাপভাবে গিয়ে আঘাত করতেছে। ঠিক আছে, খারাপভাবে গিয়ে আঘাত করতেছে, আর পানিটা যে এরকম একটু ডেবে গেছে। তো এইখানে কিন্তু দেখো স্পর্শতলে একটা কোণ উৎপন্ন হয়েছে, এই যে এখানে একটা কোণ উৎপন্ন হয়েছে, এই কোণের মানটুকুই হচ্ছে তোমাদেরকে বলছে যে এটাকে আমরা বলি স্পর্শ কোণ। আর এইখানে যে কোণটুকু, এই কোণের মানটুকু তোমাকে দেয়া আছে যে কত হবে সেটাই তোমাকে নির্ণয় করতে বলছে। এই কোণের যে মানটুকু, এই কোণের মানটুকু কত হবে সেটাই তোমাকে নির্ণয় করতে বলছে। তো আমরা যে এখানে যে কনসেপ্টটা ইউজ করবো, তো পৃষ্ঠটানের এটা কোন কনসেপ্টের ম্যাথ সেটা দিয়ে আমরা তোমাদের একটু ডিটেলসে বলি। তাহলে ব্যাপারটা হচ্ছে এরকম যে পোকাটাকে তো হচ্ছে পৃথিবী টানতেছে নিজের দিকে, এমজি বলে। এখন এই পোকাটা পানিতে স্থির অবস্থায় আছে, মানে ডুবে যাচ্ছে না। এর মানে হচ্ছে গিয়ে কি, উপরের দিকে সমপরিমাণ, ঠিক আছে, সমপরিমাণ পৃষ্ঠটানজনিত বল কাজ করতেছে। ঠিক আছে, পৃথিবীর টান বল এমজি নিচের দিকে, এর ফলে পোকা নিচের দিকে পড়ে যাওয়ার কথা, কিন্তু পানির উপর পোকাটা বসে আছে। এই কথাটার মানে হচ্ছে গিয়ে কি, উপরের দিকে পৃষ্ঠটানজনিত যে বল, এই বলটা আসলে কি এই এমজি এর সমান। ঠিক আছে, যে কারণে সে আসলে নিচের দিকে আর পড়তেছে না।
এখন আমরা তো জানি পৃষ্ঠটান কোন দিকে কাজ করে বলো তো, তরলের যে স্পর্শক, ঠিক আছে, ধরো হচ্ছে যে স্পর্শক যেখানে মানে একদম অনুভূমিক যে হচ্ছে অংশটা পৃষ্ঠ যে, ঠিক আছে, এই পৃষ্ঠ বরাবর কিন্তু কাজ করে। তাহলে তোমার হচ্ছে গিয়ে আমাদের পৃষ্ঠটান কাজ করতেছিল যে এই এরিয়াটা বরাবর, মানে এই দৈর্ঘ্যটা বরাবর, তরলের যে উপরের পৃষ্ঠ, এই পৃষ্ঠের একদম স্পর্শক বরাবর তোমার পৃষ্ঠটানটা কাজ করে। তাহলে পৃষ্ঠটান তোমার কাজ করতেছে অ্যাকচুয়ালি কি এই বরাবর, বা আমরা যদি চিন্তা করি যে এই স্পর্শক বরাবর। এখন যেহেতু হচ্ছে কি পানির একটা বৃত্তাকার অংশ ডেবে গেছে, তার মানে চারদিক বরাবরই কিন্তু পৃষ্ঠটানটা আছে। মানে আমরা এখানে জাস্ট একটা অংশ দেখতেছি, বা হচ্ছে যে দৈর্ঘ্য বরাবর দুইটা অংশ দেখতেছি, কিন্তু বাস্তবে যদি আমরা পানির পৃষ্ঠে মানে পুকুরের পাশে গিয়ে দাঁড়াই, তাহলে কিন্তু আমরা দেখবো যে একটা বৃত্তাকার সারফেস ডেবে গেছে। এখানে আমরা দেখতেছি যে জাস্ট একটু ডেবে গেছে, কিন্তু অ্যাকচুয়ালি একটা বৃত্তাকার, মানে এখানে একটা তো ওই যে এরকম একটা সার্কুলার অংশ ডেবে গেছে। তাহলে আমরা যদি বলি এখানে এই ডেবে যাওয়ার জন্য এই স্পর্শক বরাবর কতটুকু পৃষ্ঠটান সৃষ্টি হয়েছে, ঠিক আছে, তো বা কতটুকু বল সৃষ্টি হয়েছে। তো আমরা জানি বলের যে ব্যাপারটা সেটা হচ্ছে গিয়ে এফ ইকুয়াল টি ইন্টু এল। টি ইকুয়াল এফ এল থেকে আর কি আসছে টি ইন্টু এল, টি ইকুয়াল এফ বাই এল থেকে আর গুণন করে এফ ইকুয়াল টি এল। তাহলে এখানে টি যেটা, টি তো দেয়াই আছে, আর দৈর্ঘ্যটা কত বলো তো, দৈর্ঘ্যটা হচ্ছে ধরো তোমার 2 পাই আর, যেহেতু তোমাকে বৃত্তাকার অংশ বলছে 2 পাই আর। আর এখানে কিন্তু এই যে এই স্পর্শক বরাবর কিন্তু কাজ করতেছিল পৃষ্ঠটানটা, কিন্তু আমাদের লাগবে কি, আমাদের যে এখানে কনসেপ্টটা ইউজ করতেছি সেটা হচ্ছে এম জি নিচে দিয়ে কাজ করতেছে, আর সমপরিমাণ পৃষ্ঠটানজনিত বল হচ্ছে উপরের দিকে কাজ করতেছে। পৃষ্ঠটান কিন্তু কাজ করতেছে এই দিকে, তো এই দিকে আমরা এটাকে কি করব, উপাংশ নেব। তার মানে পৃষ্ঠটানটা যে এই দিক বরাবর কাজ করতেছিল একটা থিটা কোণে, তার একটা উপাংশ, উপরের দিকের উপাংশ, ঠিক আছে, উপরের দিকের উপাংশটা এই এম জি এর সমতুল্য, ঠিক আছে। তার মানে আমরা পৃষ্ঠটান পাইছি এত, মানে বল পাইছি এত, পৃষ্ঠটানজনিত বল পাইছি এফ ইকুয়াল টি ইন্টু 2 পাই আর। এটা হচ্ছে পৃষ্ঠটানজনিত বল, ঠিক আছে, এটা হচ্ছে পৃষ্ঠটানজনিত বল। এখানে কিন্তু বল সমান এমজি না, এখানে এই পৃষ্ঠটানজনিত বলের উপরের দিকের উপাংশ মানে হচ্ছে এফ কস থিটা, এফ কস থিটা সমান তোমার কত হবে, যেহেতু এই যে যার সাথে উৎপন্ন কোণ আমি ওই দিকেই উপাংশ নিচ্ছি, তাহলে কস থিটা সমান হচ্ছে তোমার এমজি। তাহলে এই থিটাটুকু আমাদের নির্ণয় করতে হবে। তাহলে কস থিটা সমান এফ আমরা পাইছি টি ইন্টু 2 পাই আর। তাহলে এফ দ্বারা যদি আমি ভাগ করে দিই, তাহলে উপরে হচ্ছে তোমার এমজি আর এফ হচ্ছে ধরো টি ইন্টু 2 পাই আর, ঠিক আছে। তাহলে এখন জাস্ট তোমরা মানগুলো বসিয়ে দাও। এটা কিন্তু আমরা একটা পায়ের জন্য নির্ণয় করছি, তাহলে হচ্ছে 6 পা ছিল, আর বল ছিল হচ্ছে টি ইন্টু 10⁻³ টি ইন্টু 10⁻³ এটা হচ্ছে 6 পা। তার মানে 6 দ্বারা ভাগ করতে হবে প্রতিটা পায়ের জন্য, আমরা 6 দ্বারা ভাগ করে দিলাম, ঠিক আছে। আমরা যে এখানে এমটুকু নিচ্ছি, এই এম হচ্ছে গিয়ে টোটাল বর ভাগ হচ্ছে 6, ঠিক আছে, কারণ 6টা পা ছিল, প্রত্যেক পায়ের সমান। আচ্ছা, তারপরে হচ্ছে তোমার জি গুণন 9.8, তারপরে হচ্ছে বাঘ টি, পানির পৃষ্ঠটান কত দেওয়া ছিল 7.2 ইন্টু 10⁻², 7.2 ইন্টু 10⁻² ইন্টু 2 পাই আর, 2 ইন্টু পাই ইন্টু আর। রেডিয়াস কত ছিল, ব্যাসার্ধ 2 ইন্টু 10⁻⁵, 2 ইন্টু 10⁻⁵। তাহলে আলটিমেটলি তুমি পাবা, আমি একসাথে করে ফেলতেছি, ঠিক আছে, এমজি। আচ্ছা, তোমরা এখানে মান বসাবা, আমি আর হচ্ছে কি আর সময় নেব না, তোমরা জাস্ট হচ্ছে কি এই কাজটা করবা, যে মেইন থিমটা যদি বুঝতে পারো তাহলে হচ্ছে কি মানে ম্যাথ হয়ে যাবে। তাহলে এখান থেকে cos থিটার মানটুকু তোমরা নির্ণয় করবা। তাহলে এই ম্যাথটা হচ্ছে cos থিটার মান নির্ণয় করলাম, আর বাদ বাকি যেটা এটা হচ্ছে তোমাদের বাসার কাজ। পরবর্তী যেটা আরেকটা ম্যাথ আছে, তো এটা হচ্ছে তোমরা হচ্ছে থিটার মানটুকু বাসার কাজ হিসাবে করলা। পরবর্তী যে ম্যাথ এটা হচ্ছে কি সেম, এখানে পৃষ্ঠটানের যে ইনফরমেশন সব ইনফরমেশন দেওয়া আছে, প্লাস হচ্ছে কি কোন যেটা এটাও দেওয়া আছে, জাস্ট পোকার বর্ণ নির্ণয় করতে হবে। মানে এই সূত্রের মধ্যে বসিয়ে এখন এখানে হচ্ছে আমরা থিটা নির্ণয় করছি, এখানে আর কি বর্ণ নির্ণয় করবো, ঠিক আছে। তাহলে এই হচ্ছে আজকে আমাদের ক্লাস। তো আশা করি পৃষ্ঠটান রিলেটেড যে ম্যাথগুলো এগুলো এখন তোমরা নিজেরা করতে পারবা। আমাদের পরবর্তী যে ক্লাস, ওই ক্লাসে হচ্ছে আমরা পৃষ্ঠ শক্তি নিয়ে আলোচনা করবো ডিটেলস, এবং ওই রিলেটেড ম্যাথ হচ্ছে আমরা কমপ্লিট করব। তাহলে পরবর্তী ক্লাস পর্যন্ত তোমরা সবাই সুস্থ থাকো, ভালো থাকো, সেই কামনা। ধন্যবাদ সবাইকে।